নমস্কার, আমি সুমন্ত। শুরু করছি উত্তপ্ত বাংলাদেশ। আজকে গোটা দিন কিন্তু সমস্ত সংবাদ মাধ্যমে একটাই নজর, একটাই ফোকাস, কারণ বাংলাদেশে এই মুহূর্তে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি। আমরা জানি ইতিমধ্যেই শেখ হাসিনা তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন, কিন্তু আপাতত তিনি দিল্লিতে যাবেন নাকি অন্য কোথাও যাবেন সেটা কিন্তু এখন কোটি টাকার প্রশ্ন। সেই কোটি টাকার প্রশ্নে আমরা আলোচনায় থাকবো, কিন্তু তার আগে আপনাদেরকে চটজলদি কিছু কুইক আপডেট দিয়ে দিই। সেই আপডেটগুলো হচ্ছে ইতিমধ্যেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সকলকে শান্ত থাকার জন্য অনুরোধ করেছেন এবং তিনি জানিয়েছেন যে সে রাজ্য কিন্তু চলবে কেন্দ্রের কথা অনুযায়ী। এবং বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছিল শুরু থেকেই কিন্তু সেই বিষয়ে সাবধানী ছিলেন। তার বক্তব্য নিয়ে অনেক জলঘোলা হয়েছে, সমালোচনা হয়েছে। আজ আমরা দেখলাম সেই সমালোচনা হয়তো একেবারে কিন্তু তার এন্ড বলা যায়, দি এন্ড। কারণ ইতিমধ্যেই কিন্তু সে দেশের যিনি প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি দেশ ছেড়েছেন। গোটা বিষয়টি নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, আজকে যেটা আমরা দেখলাম গোটা দিন যদি নজর রাখি, তুমি একের পর এক আপডেট তুলে ধরেছো, বিভিন্ন বিষয় তুলে ধরেছো। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু জানালেন যে তার যে দল তাকে শান্ত থাকার জন্য অনুরোধ করেছেন, প্রত্যেক রাজ্যবাসীকে শান্ত থাকার জন্য অনুরোধ করেছেন এবং তিনি পাশাপাশি জানিয়ে দিয়েছেন যে কেন্দ্রের কথা অনুযায়ী তিনি চলবে, তার রাজ্য চলবে, রাজ্যের প্রত্যেকটা মানুষ চলবে। কি বলবে? দেখো, বাংলাদেশের এই যে আজকের যে অবস্থা, সেই অবস্থার জন্য পুরোপুরি পাকিস্তান পন্থী, অর্থাৎ পাকিস্তানের যে ইসলামিক যে মৌলবাদীরা, সেই মৌলবাদীর পন্থী এটা একটা আন্দোলন আজকে জয় হলো। শেখ হাসিনার পতন এবং এই যে আজকে পাকিস্তানের যে মৌলবাদীদের যে জয়, সেই জয় কিন্তু যথেষ্টই কিন্তু চাপ বাড়ালো ভারতের উপর। এবং তোমাকে যে বলবো যে এইখানে পাকিস্তানি পন্থী একদিকে মৌলবাদীদের শক্তিকে মোকাবেলা করতে হয়েছে শেখ হাসিনাকে, অন্যদিকে যে একটু তোমায় আমি তথ্য দেবো যে গণসংহতি আন্দোলন, এটা হচ্ছে কমিউনিস্ট পার্টি, তোমার হচ্ছে বাংলাদেশের চীনপন্থী একটি কমিউনিস্ট পার্টি, যার নাম হচ্ছে গণসংহতি আন্দোলন এবং যার নেতা হচ্ছে জোনায়েদ সাকিব। এই জোনায়েদ সাকিব কিন্তু বহুদিন ধরে চীনের ফান্ডিং এ চলছিলেন এবং এই জোনায়েদ সাকিব কিন্তু এই আন্দোলনের, এই কোটা বিরোধী আন্দোলনের প্রথম ব্রেন চাই কিন্তু তার মাথা থেকে আসে। এবং জোনায়েদ সাকিব হচ্ছে এই গণসংহতি আন্দোলনের যে পার্টি, সেই পার্টির অন্যতম কর্তা এবং চীনপন্থী কমিউনিস্ট নেতা, যে এই পুরো বাংলাদেশের আজকের এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতির জন্য দায়ী। এরপরে হচ্ছে কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল। এই যে তিন কমিউনিস্ট পার্টি, সেই তিন কমিউনিস্ট পার্টি পুরোপুরি চীনের মদতে, চীনের ফান্ডিং এই বাংলাদেশের যে আন্দোলন, সেই আন্দোলনে দীর্ঘদিন ধরে করে এসছে। আবারও নাম বলছি, গণসংহতি আন্দোলন, কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল। এরা তিন পার্টি, এই যে তিন কমিউনিস্ট পার্টি, সেই তিন কমিউনিস্ট পার্টি মূলত চীনের ফান্ডিং নিয়ে আজকে বাংলাদেশে লাখো লাখো যে হিন্দুদের উপর এখন অত্যাচার হচ্ছে। এই মুহূর্তে যেটা খবর যে তোমার একদম কুমিল্লা, চট্টগ্রাম, রংপুর, নোয়াখালী সব জায়গাতে প্রায় শয়ে হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে এই মুহূর্তে খবর। এবং তোমায় আরো একটা খবর দেব এই মুহূর্তে, সব থেকে যে বড় খবর, আকম বাহাউদ্দিন যিনি কুমিল্লার এমপি, তার বাড়িতে পর্যন্ত আগুন দেওয়া হয়েছে। কারণ তিনি কুমিল্লাতে হিন্দুদের বা সেখানকার সংখ্যালঘুদের প্রোটেক্ট করার জন্য কিছুক্ষণ আগে পর্যন্ত তার কর্মীরা রাস্তায় ছিলেন। তাই এইরকম পরিস্থিতিতে শেষ পর্যন্ত তার বাড়িতেও আগুন দিয়ে পুরো পুড়িয়ে দিল সেখানে জামাতপন্থী এবং চীনপন্থী কমিউনিস্ট নেতারা। এবং সেখানে কুমিল্লাতে শিল্পকলা যে একাডেমি, সেই শিল্পকলা একাডেমিতে পুরোপুরি আগুন লাগিয়ে দিয়েছে এই চীনপন্থী কমিউনিস্ট এবং জামাতপন্থী মৌলবাদীরা। এক কথায় ভয়াবহ এই মুহূর্তে পরিস্থিতি। এবং সেই ভয়াবহ পরিস্থিতির পিছনে একদিকে যেমন দায়ী হচ্ছে চীন, অন্যদিকে মার্কিনরা, তারাও বিভিন্ন ভাবে
ব্যবসা করার জন্য কিন্তু শেষ পর্যন্ত এই জামাতপন্থী এবং এই বাংলাদেশের কমিউনিস্ট পন্থীগুলোকে পুরোপুরি ইন্ধন দিয়েছে। এবং যেখানে মার্কিনের সঙ্গে একটা চীনের যে দ্বন্দ্বের কথা ওয়ার্ল্ডের রাজনীতিতে ভেসে আছে, বাংলাদেশে ব্যবসা করার জন্য এইখানে কিন্তু কোন চীনপন্থী কমিউনিস্ট নেতা আর হচ্ছে তোমার হচ্ছে উদার অর্থনীতিবাদের অন্যতম প্রবক্তা মার্কিনীদের সঙ্গে হাত মেলাতে বা চা খেতে তারা কোন রকম ভুল করলেন না। আর বলি আজকে দেখো বাংলাদেশ ইসলামিক কান্ট্রি, সেই ইসলামিক কান্ট্রি কে ক্ষমতায় থাকবে না থাকবে তার কোনটাই কিন্তু ম্যাটার করে না সেই দেশের হিন্দু সংখ্যালঘুদের। আজকে বাংলাদেশের হিন্দু যারা রয়েছে তাদের একটা 99% হয়তো হাসিনার উপর একটা ফেক ছিল, সেই হাসিনার উপর ফেক থাকার জন্য আজকে শয়ে শয়ে এই মুহূর্তে হিন্দুদের বাড়ি ঘর দুয়ার পুড়িয়ে দেওয়া হচ্ছে, ইস্কন মন্দির ইতিমধ্যে ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও অনেক কুমিল্লার মন্দির যেগুলি ছিল, যেগুলির বিগত 5-10 বছর ধরে এই কুমিল্লার নেতা এবং এমপি তিনি একটা ভাতৃত্ব বন্ধনে তিনি এই মন্দিরগুলোকে রক্ষা করে এসেছিলেন। আজকে তার বাড়িতে আগুন লাগানোর পর সেই মন্দিরগুলি আমার প্রশ্ন তোমার কাছে, যে হাসিনা এতদিন ধরে কড়া প্রশাসক বলে পরিচিত ছিলেন, যে হাসিনা সমস্ত কিছুকে এই গত কয়েকদিন আগেও যখন আমরা দেখেছিলাম যে সুপ্রিম কোর্টের যে রায়টা বেরিয়েছে তার আগেও আমরা দেখেছিলাম যে, এবং তারপরেও দেখেছি বেশ কিছু ক্ষেত্রে তিনি কিন্তু একেবারে কড়া ছিলেন, তার যিনি সরকার বা সেটা কিন্তু প্রশাসন যেভাবে তিনি চালাচ্ছিলেন তা নিয়ে কিন্তু তার কড়া মনোভাবের একটা পরিচয় পাওয়া যায়। তারপরে এমন কি হলো হঠাৎ করে যে সবকিছু রাতারাতি চেঞ্জ হয়ে গেল? দেখো, এইটা একটা সারা বিশ্বের একটা চক্রান্ত চলছিল যে ভারতকে দুর্বল করতে গেলে ভারতের সঙ্গে কিন্তু এই মুহূর্তে আমেরিকার সম্পর্ক খুব একটা মধুর নয়। ভারতের সঙ্গে মানে স্ট্র্যাটেজিগত কারণে আমেরিকার সুসম্পর্ক রাখলেও ভারতের মাটির শান্তিতে থাকুক সেটা আমেরিকা চায় না। চীন তো চাইবেন, এটা স্বাভাবিক। চীন তো একদম ভারতের স্বাধীনতার পর থেকে চীন যতভাবে হোক ভারতকে আক্রমণ করার চেষ্টা করছে, এখনো সেটা করছে। চীন তো চাইবে না, স্বাভাবিক। কিন্তু আমেরিকা সম্পূর্ণভাবে জামাতপন্থীদের মদত দিয়ে কার্যত ভারতের ঘাড়ে যাতে নাভিশ্বাস ফেলা যায়, ভারত যাতে ইনসিকিউরিটি তৈরি করে, ভারতের সার্বভৌমত্বে যাতে রোজ আঘাত আসে, সেই জন্য কিন্তু এই মার্কিনীদের এই একটা চাল। এবং মার্কিনীরা চাইছিল যে ভারতের বহু বিষয়ে ভারতের ব্যবসায়ীরা একটা ব্যবসা করছিল বাংলাদেশে, সেই ব্যবসা বন্ধ হয়ে যাতে মার্কিন এবং চীনের প্রভাব থাকে, তাই মার্কিন এবং চীনা কোম্পানিগুলি কিন্তু এই দলগুলিকে দীর্ঘদিন ধরে ফান্ডিং করে এসছে এবং এই আন্দোলনে কয়েক হাজার কোটি টাকা ফান্ডিং করে আজকে উৎখাত করে দিল একটা সরকারকে। এবং সেই সঙ্গে অবশ্যই বাংলাদেশের যারা মৌলবাদী, যারা জামাত, যারা পাকিস্তানপন্থী, তাদের তো একটা বাংলাদেশের ভিতরে তারা অস্থিরতা সবসময় তৈরি করে। কিন্তু হাসিনার ভাবমূর্তির কারণে যাই হোক এতদিন ধরে তারা পারছিল না, কিন্তু আজকে কোথাও একটা গিয়ে শেষ জবনিকা হলো। এবং আজকের পরে হয়তো বাংলাদেশে এমন একটা জিনিস বয়ে যেত যেটা সামলানোর ক্ষমতা বাংলাদেশ সেনাবাহিনীর ছিল না। তাই তারা কার্যত এই পাকিস্তানপন্থী মৌলবাদের কাছে চীন হচ্ছে সবচাইতে বড় মৌলবাদী এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় মৌলবাদী হচ্ছে চীন। তারা মৌলবাদের আড়ালে থেকে কার্যত তারা তালিবানদের চীন মদত দিয়েছে, চীন মদত দিচ্ছে পাকিস্তানের জঙ্গিদের, চীন মদত দিল এবার দেখলাম আমরা জামাতকে, চীন একটা সময় মদত দিয়েছে কিন্তু এলসিজিকেও। অর্থাৎ এই যে আফ্রিকা মহাদেশে আমেরিকার হাত থেকে বিজনেস কাটতে আফ্রিকার যে কটা দেশে এখন গন্ডগোল চলছে, যে কটা দেশে বাংলাদেশের মতো সিচুয়েশন চলছে, সেখানকার ইসলামিক পন্থী জঙ্গি সংগঠনগুলি প্রত্যেকটাই কিন্তু এই চীন। আর এই চীনা কমিউনিস্ট পার্টি এখন পৃথিবীর মধ্যে সবচাইতে বড় আতঙ্ক। আমেরিকার থেকেও বড় আতঙ্ক কিন্তু এই চীনা কমিউনিস্ট পার্টি। যেই চীনা কমিউনিস্ট পার্টি ষড়যন্ত্রে আজকে যে সেনাবাহিনীর কর্তারা বা সেনাপ্রধান বাংলাদেশের
যারা বৈঠক করেছে তাদের সেই বৈঠকে কিন্তু জোনায়েদ সাকিবকে কিন্তু দেখা গেছে, এবং জোনায়েদ সাকিব কিন্তু আজকে বাংলাদেশ সেনা প্রধানের সঙ্গে দেখা করেছেন। অর্থাৎ কোথাও একটা চীনের বার্তা, সেই যে জিনপিং এর বার্তা, সেই জিনপিং এর বার্তা নিয়ে তিনি আজকে বাংলাদেশ সেনা প্রধানের কাছে গেছিলেন, এবং সেখানে গিয়ে যা ডিল করার তিনি ডিল করে ফেলেছেন। অর্থাৎ এই মুহূর্তে ভারতের মানে আরো চাপ বাড়লো বিএসএফ এর, কারণ একদিকে জামাত, একদিকে চীনপন্থী কমিউনিস্ট পার্টি, এই দুটোকে কিন্তু বাংলাদেশকে একযোগে বাংলাদেশের ভিতরে যে আক্রমণ এখন ভারতে হবে সেটা একযোগে আটকাতে হবে। অন্যদিকে তোমার আমি বলতে পারি এই ঘটনার পরিপ্রেক্ষিতে অবশ্যই তোমার হচ্ছে পশ্চিমা যে শক্তি, সেই পশ্চিমা শক্তিও হাত মিলিয়েছে যাতে ভারতের যে বড় বড় প্রজেক্ট গুলো আটকে যাচ্ছে। আজকে ধরো আগরতলা থেকে আখাউড়া রেল প্রজেক্ট যদি হতো, কার লাভ হতো? উত্তর পূর্বাঞ্চলের লাভ হতো। সেই উত্তর পূর্বাঞ্চলের উন্নতি আটকাতে এই চীনের কমিউনিস্ট পার্টি আর বাংলাদেশের কমিউনিস্ট পার্টি তারা আজকে তোমার হচ্ছে ষড়যন্ত্র করলো। এবং ত্রিপুরার উন্নয়নে কিভাবে কমিউনিস্ট পার্টি, এই চীনা কমিউনিস্ট পার্টি কিভাবে এইটাকে ভারতের বিরুদ্ধে, বাংলাদেশের জামাত, বাংলাদেশের উগ্রপন্থীদের বিরুদ্ধে জনমত গঠন করতে সাহায্য করেছে এই চীনা কমিউনিস্ট পার্টি। অর্থাৎ এই চীনা কমিউনিস্ট পার্টি থেকে সতর্ক। অন্যদিকে আজকে খুব ভালো লেগেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ইতিমধ্যেই তার দল থেকে ডিক্লিয়ার দিয়ে দেওয়া হয়েছে তার দলের কোনো ছোট বড় মেজ সেজ কোনো নেতা বাংলাদেশ দিয়ে মন্তব্য করতে পারবে না। ভারত সরকার যে স্ট্যান্ড নেবে তারা সেই স্ট্যান্ড নেবে বলে কিন্তু ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল থেকে কিন্তু একটা বিবৃতি দেওয়া হয়েছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবা উচিত যে কমিউনিস্ট পার্টির লোকরা কয়েকদিন আগেও শেখ হাসিনার কলকাতায় আন্দোলন করেছিল, যে স্বস্তিকা মুখোপাধ্যায়ের মতো চীনের দালাল কমিউনিস্ট পার্টির একজন নেত্রী ঢুকে রয়েছে কলকাতার মধ্যে, তিনি আজকেও বাংলাদেশ নিয়ে তিনি আন্দোলনকারীদের পক্ষে দিল, তার গ্রেফতার করতে হবে। তারাও ইতিমধ্যেই এই ভারত পশ্চিমবাংলার মাটি ব্যবহার করে এই যে বাংলাদেশের অশান্তির বীজ বপন করেছে, যেই অশান্তির বীজে এখন প্রায় 1 লক্ষ হিন্দু ইতিমধ্যেই ঘর ছাড়া, বহু হিন্দুর বাড়ি ঘর আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, উদ্ভ্রান্তের মতো ছুটছে। আমার কাছে ইতিমধ্যেই খবর এসছে দিল্লিতে মুহুর্মুহুর ফোন আসছে, এবং এখানে যারা বসবাসকারী যারা আত্মীয় স্বজন রয়েছে তাদের ফোন আসছে অ্যাডমিনিস্ট্রেশনের জন্য যোগাযোগ করার জন্য, যাতে বর্ডার খুলে দেয়, যাতে সেখানে বিপরীত হিন্দুরা এই আগরতলায়, কেউ অসমে, কেউ পশ্চিমবাংলায় ঢুকতে পারে। কাতর আর্জি তারা জানাচ্ছেন। আমি সূত্রের খবর বলতে পারি এই রাজ্যের প্রশাসনিক কর্তাদের কাছেও কিন্তু এই ফোন চলে এসছে। তারা ইতিমধ্যেই দিল্লির সঙ্গে এখন টেলিফোনে কিন্তু বার্তালাপ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। অর্থাৎ চীনা কমিউনিস্ট পার্টি আর কলকাতায় এই চীনাপন্থী যে কমিউনিস্ট নেতা, অবিলম্বে তাদের গ্রেফতার করা উচিত, এবং অবিলম্বে তাদের একেবারে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাদেরকে আজকেই গ্রেফতার করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম উচিত হবে এই স্বস্তিকা মুখোপাধ্যায়ের মতো অভিনেত্রীদের দ্রুত তাদের বিরুদ্ধে এফআইআর করা উচিত এবং তাদেরকে জেলে পড়া উচিত। ভারত সরকারের স্ট্যান্ডের বিরুদ্ধে কিভাবে গিয়ে এই কমিউনিস্ট অভিনেত্রী, এই কমিউনিস্ট টলিউডের গ্রামার কন্যা যিনি সবসময় আর কিছু তার আমার মুখের আর ভাষা নেই, তার বিরুদ্ধে বলতে গেলে হয়তো পার্সোনাল অ্যাটাক হয়ে যাবে, এই কিভাবে তারা ভারত সরকারের বিরুদ্ধে গিয়ে, কিভাবে ভারত সরকারের স্ট্যান্ডের বিরুদ্ধে গিয়ে সোশ্যাল মিডিয়া নিয়ে তিনি সরব হলো, তার সমস্ত তদন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের করা উচিত। এবং দ্রুত এই স্বস্তিকা মুখোপাধ্যায় সহ এই কলকাতায় বেশ কয়েকদিন ধরে হাসিনার যারা কুশপুত্তলিকা পড়িয়েছে তাদের মধ্যে অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্যের সাংবাদিক রয়েছেন, তাদের দ্রুত থেকে দ্রুত গ্রেপ্তার করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং ভারত সরকারের যেখানে অবস্থান স্পষ্ট, বাংলাদেশের বিষয়ে ভারত সরকার কোন রকম নাক গলাবে না, যা এপক্ষ না অপক্ষ, এবং ভারতীয়দের কিভাবে উদ্ধার করা যায় সেই বিষয়ে বাংলাদেশের যখন দিল্লি যখন একের পর এক বিবৃতি দিচ্ছে, তখন কিভাবে ভারত সরকারের পলিসির এগেন্স্টে গিয়ে তারা এই বিক্ষোভ কর্মসূচি করেছে। আজকে এই যে ক্ষমতার পতন, এই যে জামাতপন্থীদের উল্লাস,
এই যে শিল্পকলা একাডেমি, আজকে কি সত্যিকার মুখোপাধ্যায় সেটাই চেয়েছিলেন? তারা কি তালিবানি শাসন চেয়েছিলেন? আজকে তালিবানি শাসন চেয়েছিলেন এই সত্যিকার মুখোপাধ্যায় সহ এই দেশের কিছু কমিউনিস্টপন্থী নেতারা। যদিও আগরতলায় এই নিয়ে এখনো কমিউনিস্টপন্থী নেতারা চুপ করে রয়েছেন, কিন্তু কলকাতার কমিউনিস্টপন্থী নেতাদের অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের উচিত ভারত সরকারের এগেন্স্টে গিয়ে বক্তব্য রাখার জন্য তাদের অবিলম্বে গ্রেফতার করা উচিত বলে কিন্তু দাবি করছেন অনেকেই। এবং আজকে বাংলাদেশের যে উল্লাস চলছে, যে মুজিবুর রহমান হিন্দু না মুসলমান ছিলেন না, তিনি কিন্তু বাঙালির নেতা ছিলেন। আজকে সেই বাঙালির নেতার মূর্তি যেভাবে ঢাকা ভাঙা হলো, যেভাবে ঢাকাতে একের পর এক ভাস্কর্য সব ভাঙা হচ্ছে জামাতপন্থী পাকিস্তানপন্থী নেতারা, তার দায় কি এই কমিউনিস্ট পার্টির নেতারা নেবেন? ভারতের এই ভিতরে দালালি করা চীনের কমিউনিস্ট, চীনের টাকায় এরা ভারতের পার্টির কার্যক্রম চালায়, এই চীনের কমিউনিস্টের দালালরা কি তারা নেবেন? যদি না নেয়, অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিল্লির উচিত এনআইএ তদন্ত করে এদেরকে অবিলম্বে এই জেলের ভিতর তৈরি করা, কারণ তারাও কিন্তু ভারতের ভিতর একটা জনমত কিন্তু হাসিনার বিরুদ্ধে গড়ে তুলেছিলেন। আজকে 45 মিনিট হাসিনাকে সময় দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, তারা আত্মসমর্পণ করলো এই পাকিস্তানি জঙ্গিদের কাছে, এই জামাত জঙ্গিদের কাছে, এই চীনা কমিউনিস্ট ফাঁদে তারা আজকে আত্মসমর্পণ করলো। এখন প্রশ্ন হচ্ছে ভারত কি করবে? দেখো, ভারত হচ্ছে এই মুহূর্তে ভারতের যেটা উচিত, ভারত হচ্ছে বর্ডারের সিকিউরিটি দেবে। ভারত অন্য কাউকে রাষ্ট্রে আক্রমণ করে না, এটা ভারতের চিরাচরিত পলিসি। কিন্তু যেভাবে বাংলাদেশের ভারত বিরোধী এই মুহূর্তে স্লোগানে মুখরিত, আমি তোমায় আগেও একটা করে কথা বলেছিলাম, বাংলাদেশের জায়গা দখল করতে গেলে ভারতের সেনাবাহিনীর প্রয়োজন হবে না। ভারতের সিআরপিএফ বা ত্রিপুরা রাজ্যে যে অসম রাইফেলস বা এসএসবি বা বিএসএফ এর জওয়ানরা রয়েছে তারাই যথেষ্ট। আর প্রত্যেকটা রাজ্য পুলিশের যে আর্মড ফোর্স রয়েছে না, বাংলাদেশ দখল করতে তারাই যথেষ্ট। তাদের ভারতের সেনাবাহিনীকে বা গোর্খা রেজিমেন্টকে বা এই বিষয়ে তাদের নামতে হবে না। অবিলম্বে উচিত ভারত সরকারের এখন গুলির অর্ডার করা। একমাত্র যারা ওই দেশ থেকে সিএএ, যেটা বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, যেহেতু এনআরসি লাগু হয়েছে, এনআরসির আওতায় যারা পড়বে, অর্থাৎ সেই দেশের সমস্ত সংখ্যালঘু, শুধু হিন্দু না, হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, চাকমার যত জনজাতি গোষ্ঠী আছে, তাদেরকে ছাড়া বাদ বাকি এই জামাতপন্থীরা যদি ঢোকার চেষ্টা করে, একেবারে গুলির নির্দেশ দেওয়া উচিত, গুলি করে এদেরকে মানদণ্ড করা উচিত। না হলে আগামী দিনে ভারতের সার্বভৌমত্বে এই জামাতপন্থীরা, এই কমিউনিস্টপন্থীরা আঘাত আসবে। একেবারেই নীল, অনেক ধন্যবাদ তোমাকে। আমরা আবারও তোমার সঙ্গে যোগাযোগ করবো। আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। নীল বণিক, আমাদের এক্সিকিউটিভ এডিটর, কথা বলছিলাম তার সঙ্গে। আমরা এই মুহূর্তে সরাসরি স্টুডিওতে পেয়ে গেছি। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক মণিময় রায়। মণিময়দা, আজকে যে চিত্র আমরা দেখলাম, পালিয়ে গেলেন শেখ হাসিনা, এবং আপনাকে একবার মনে করিয়ে দিতে চাইবো যে 17.5 বছর আগে স্মৃতি হয়তো ফিরে এলো। এই 17.5 বছর আগে এই অগস্ট মাসেই কিন্তু আমরা দেখেছিলাম যে বঙ্গবন্ধুর যে পরিবার, তার উপর আক্রমণ হয়েছিল। আমরা দেখেছিলাম সেই ছবি কি আজকে আমরা দেখতে পেলাম। এবং বঙ্গবন্ধুর মূর্তি ভাঙচুর করা হলো, যে বঙ্গবন্ধু বাংলাদেশের জনক বলে পরিচিত। কি বলবেন আপনি? 50 বছর আগের ঘটনা। 75 সালের আগস্টে বঙ্গবন্ধুকে মেরে দেওয়া হলো। হ্যাঁ, এবং 71-এর যে লড়াই, এই লড়াই তো আমাদের নিজেদের চোখে দেখা। আমি আগরতলা থেকে সরিয়েও নি। 75-এ যখন আমি ক্লাস 10-এ পড়ি, তখন এই ঘটনা। স্ট্রিঙ্গারের কাজ করি কিছু কিছু জায়গায়, ফলে একদম ঘটনাগুলি একদম সামনে ভেসে উঠছে। এবং 71 সালে আমরা যেভাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতবর্ষ ঝাঁপিয়ে পড়েছিল, সেই বাংলাদেশ তো এই বাংলাদেশ না। যে আজকে যা চেহারা দেখছি, আজকে কেন, আজকে গত 15 দিন ধরেই যা দেখছি, তো এটা এই অবস্থায় থাকার কথা না। হাসিনা 15 বছর থার্ড টাইম ইলেকশন জিতে প্রধানমন্ত্রী হলেন। তার তো নিজস্ব একটা প্রশাসন থাকবে। আমি গত 15 দিন কোনো প্রশাসনের প্র্যাকটিক্যালি অস্তিত্ব পাইনি, দেখিনি বা বুঝতেও পারিনি একটা দেশ এভাবে চলে কিনা। এবং আশ্চর্যজনক, একটা পরিবারের উপরে এভাবে পরপর দুটো ঘটনা, এই ধরনের ঘটনা ঘটল।
একটা দেশের রাজনৈতিক নেতৃত্ব যারা গণতান্ত্রিক দেশ বলে নিজেদের দাবি করেন, তাদের দেশের প্রধানমন্ত্রীকে দেশ থেকে পালাতে হবে কেন? ঠিক, এটার অনেক প্রক্রিয়া আছে। উনি পরশুদিনই আপনারা যদি তথ্য সংগ্রহ করেন তাহলে দেখবেন গত পরশুদিন আর্মি এবং ওদের যে আগে যেটা বিডিআর ছিল, যারা সীমান্তটা দেখেন, এদের সঙ্গে এদের কাছ থেকে একটা প্রস্তাব ছিল যে আপনি বিকল্প চিন্তা ভাবনা করুন। যেহেতু হাসিনা ওয়াজেদকে পদত্যাগ করতে হবে এই স্লোগান হচ্ছে, হাসিনা ওয়াজেদ সরে গিয়ে তার দলেরই কেউ একজন প্রধানমন্ত্রী হোক, উনি রাজি হননি, সরতে চাননি, কিছুই করেননি। কালকে রাতে মানে আপনি বলতে চাইছেন যে ক্ষমতা দখলের একটা যে লড়াই ক্ষমতা রাখবো আমি নিজের কাছে, হ্যাঁ, এটা একটা ছিল, এটা থাকে, অনেকে থাকে, একটা দলের ভেতরে ওনার একটা কন্ট্রোল ছিল, কোনো সন্দেহ নেই। এবং শেষ পর্যন্ত ওনাকে রাজি করানোর জন্য ওনার ছোট বোনকে লন্ডন থেকে কালকে রাতে সন্ধ্যের সময় নিয়ে আসা হয়েছে। এবং ওনার ছোট বোনকে যে নিয়ে আসা হয়েছে লন্ডন থেকে, সেটা আপনার আর্মির ডিফেন্সের ইয়েতে দায়িত্ব নিয়ে আপনারা নিয়ে এসছেন। নিয়ে এসে ডিফেন্সের বক্তব্যই হচ্ছে, আর্মির বক্তব্য হচ্ছে যে ওনাকে রিজাইন করতে হবে, রিজাইন করে নিবেন, আমরা সেফ প্যাসেজ করে দেবো। ডিফেন্সের হচ্ছে এই বক্তব্য। না হলে যে অবস্থা গিয়ে দাঁড়িয়েছে, সোমবার দিন এই ঘটনা হচ্ছে, শনিবার রাত্রে, রোববারেই ওদের নিয়ে আসতে হলো। এবং সোমবার দিন বেলা 2টোর সময়, আমি টাইমও বলে দিচ্ছি, বেলা 2টোর সময় শহীদ মিনারে যে মানুষগুলি আসবে তাদের আর সরানো যাবে না। ওই ডিফেন্স, ওই শক্তি আমাদের আর্মির নেই এই এদের সরানোর মতো। বিদেশি শক্তির সহায়তা থাকতে পারে, এটা তদন্ত হবে, বুঝবে কার কার আছে না আছে। কোন শক্তি তো আর বসে থাকবে না। এই জায়গায় দাঁড়িয়ে হাসিনাকে একটা সেফ প্যাসেজ, আমার কাছে যদি কোনো মানে ভুল তথ্য না এসে থাকে, তাহলে এতক্ষণে দিল্লিতে উনি আমরাও পাইনি, আমিও পাইনি। আমি একটু আগেও খবর নিচ্ছিলাম, ওদেরকে ওরা আমাকে একটু পরে জানাবে। আমার কাছে যা তথ্য ছিল তাতে আমি বলছি 5 বা 10-এ ওনার প্লেন নামার কথা। যে প্লেনটাই উনি গেছেন তার নাম্বারও আমি পেয়েছি। এটা হচ্ছে C130J, একটা আর্মি প্যাকেট, বাংলাদেশ আর্মির একটা প্যাকেট। সেটা ওখান থেকে প্রথম ওনাকে ওনার বাড়ির পেছন থেকে পিক আপ করা হয় একটা হেলিকপ্টারে নিয়ে আসে কুর্মিটোলা এয়ারপোর্টে। কুর্মিটোলা এয়ারপোর্ট থেকে ওনাকে টেক অফ করতে দেওয়া হয় একটা আর্মি প্যাকেটে। এটা সোজাসুজি চলে আসে, আমার কাছে যা তথ্য, আই মে বি রং, ভুলও হতে পারে, এটা বাগডোগরা এয়ারপোর্ট টাচ করে চলে যায় আমাদের উত্তর ভারত হয়ে, দ্যাট ইজ উনি আগরতলা এসেছিলেন এবং আগরতলা থেকে তারপরে তিনি যান। আগরতলার তথ্যটা আমার কাছে, আগরতলা বিমানবন্দরে এসেছিলেন এবং তারপরে ওখান থেকে যান। এই যে আপনি যেগুলো বলছেন, মানে এই যে গোটা ঘটনা চক্র কেন তৈরি হলো, বারবার যে বলা হচ্ছে যে জামাতের প্রভাব, বারবার পাকিস্তান, চীনের প্রভাব, বড় কথা মানে হ্যাঁ থাকতে পারে, বিদেশিদের থাকতে পারে, চীনের থাকতে পারে, অনেক দেশেরই থাকতে পারে। বাণিজ্যের ব্যাপারটাই তো হচ্ছে, এই মুহূর্তে তো ভারতবর্ষের সবচেয়ে বেশি বাণিজ্য চীনের সঙ্গে, তো আক্ষরিক অর্থে। তো স্বাভাবিকভাবেই দেশের সার্বভৌমত্বটাকে সেই দেশের সরকার রক্ষা করবে। আমার দেশের সঙ্গে বাণিজ্য করতে হলে সব ব্যাপারে নাক গলাতে হবে, ঘটনাটা তো না। সেই জন্যই তো একটা সরকার আছে। সরকার সেটা না পারলে এটা সরকারের ব্যর্থতা, স্পষ্ট করেই বলতে হবে। হাসিনা ওয়াজেদের তাহলে মন্ত্রিসভাটা কি করলেন, হাসিনা ওয়াজেদের অ্যাডমিনিস্ট্রেশন কি করলেন? উনি ছাত্র আন্দোলনের 10th ডে বা 11th ডেতে উনি বলছেন ছাত্ররা কালকে একটা ভালো খবর পাবে, সুপ্রিম কোর্টে এই মামলা হচ্ছে। পরের দিন সুপ্রিম কোর্ট, হাইকোর্টের জাজমেন্ট খারিজ করে দিলেন। আপনি লিঙ্কটা বুঝতে পারছেন, ডেমোক্রেসির লিঙ্কটা কোন জায়গায় গেল? তাহলে উনি কি জাজমেন্টটা জানতেন? এই প্রশ্নগুলি ওদের কাছে ছুড়ে দেওয়া হচ্ছে এখন, এগুলি কি করে হলো? এখন হাসিনা ওয়াজেদ সিনসিয়ারলি বিষয়টাকে দেখতে শুরু করেছেন যখন, বা ওনাকে দেখতে যাদের ওপর দায়িত্ব ছিল তারা দায়িত্বটা পালন করেননি কেউ কেউ। এই যে মানে রাজাকার টাজাকার বলে দেওয়া যারা বলেছেন ছাত্রগুলিকে,
তখনই ওদের সঙ্গে আলোচনা করে একটা মীমাংসা, প্রথম দিকে তো ছোট ছিল বিষয়টা, আলোচনা করা যেতে পারতো। হাইকোর্টের জাজমেন্ট নিয়ে হাসিনা ও আজাদের গভর্নমেন্ট, হাইকোর্টের জাজমেন্ট যে এই যে মুক্তিযোদ্ধাদের টোটাল 55% যে রিজার্ভেশন, এটা হাসিনা ও আজাদের গভর্নমেন্ট মানেনি দেখেই তো সুপ্রিম কোর্টে গেছে, অ্যাপিল করেছে। ফলে এটা তো ছাত্রছাত্রীদের বোঝাতে হবে। ছাত্ররা শেষ পর্যন্ত, ছাত্রদের আর এই দাবি ছিল না, ওই দাবি মীমাংস হয়ে গেল, কিন্তু দাবি চলে গেল আরেকটা জায়গায়। আপনি যেটা বলছেন যে সুপ্রিম কোর্টে যে আজকের যে রায়টা দেওয়া হয়েছিল, সুপ্রিম কোর্ট তো বলেছিল যে মানে কোটাটা রাখা হয়েছিল সেটা তো কমিয়ে দিয়েছিল, বাদই করে দিয়েছে। এই যে ইয়েটা মানে ওই যে আমাদের তাদের যে আন্দোলন করতো যারা, দ্যাট ইজ মুক্তিযোদ্ধা যে 30% যে কোটা ছিল ওটা বাদই করে দিয়েছে, বাদ একদম। শুধু ওরা মানে 5% রেখেছিল ওই ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এটার জন্য, বাদই করে। এরপরে তো আন্দোলনটা আর এটার মধ্যে ছিল না। তার মানে আপনি কি বলতে, এই আন্দোলনটা 1 পয়েন্ট প্রোগ্রাম আসলে, এটা প্রথম থেকে এটা বোঝে। আমি সেইটাই বলছি যে ইন্টেলিজেন্সিয়ার অভাব, এই যে মানে তথ্য প্রদান আনা, ওনার নিজের দলের বাকি মন্ত্রিসভার কি হাসিনা ওয়াজে দেখা আছেন নাকি? বাকিরা কোথায় এই মুহূর্তে? ওদের কি লোকাস্ট্যান্ডি কোথায়? দেশ থেকে পালিয়েছেন বলে একটা তথ্য পাবেন, কোনো জায়গায় পাবেন না। ওরা কি ওদের সঙ্গে মিলে গেল কিনা কে জানে, এটা রাতে বোঝা যাবে। আমার কাছে যে 3টে নাম এসছে এই মুহূর্তে, যারা মানে আর্মির সঙ্গে শেষ পর্যন্ত কথাবার্তা বলে, এবং প্রেসিডেন্ট, ওদের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বোধহয়, তো ওনার সঙ্গে বসে আর্মিরা যে 3টে মানে ব্যাপার নিয়ে, যার নেতৃত্বে আসবে 3 জনেরকে নিয়ে ওরা আলোচনা করছেন। তার ভেতরে একজন সুপ্রিম কোর্টের জাজ আব্দুল ওয়াহিদ মিয়া, উনি। 2 নম্বর হচ্ছে ডক্টর সালাউদ্দিন, উনি হচ্ছেন রিজার্ভ ব্যাংক অফ বাংলাদেশের প্রধান ছিলেন, চেয়ারম্যান ছিলেন। এবং আরেকজন হচ্ছে বিচারপতি মতিন। এই 3 জনকে নিয়ে 3 জনকে রাখা হতে পারে, এবং কেউ কোনো পলিটিক্যাল দলের লোককে এই মুহূর্তে শাসন ক্ষমতায় আনা হচ্ছে না, আমি যতটুকু খবর পেয়েছি। মানে আপনি বলতে চাইছেন যে একটা অন্তর্বর্তীকালীন যে সরকার হবে, সেটার ক্ষেত্রে সরকার হবে, এই 3 জনের ভেতরে যে কোনো একজনকে নেতা করা হবে। আমার কাছে যা তথ্য, নাও হতে পারে, আমার কাছে যা তথ্য, এদের সঙ্গে আলোচনা চলছে। তবে ডক্টর ইউনিসকে, মানে নোবেল প্রাইজ হোল্ডার ডক্টর ইউনিসকে অনুরোধ করা হয়েছিল, উনি আউটরাইটলি না করে দিয়েছেন, যাবেন না, উনি সরাসরি না করে দিয়েছেন। এবং এটা হবে ইন্টারিম গভর্নমেন্ট, তাদের আন্ডারে ইলেকশন হবে আবার, এবং ডেমোক্রেটিক ওয়েতে ইলেকশন হবে। সে পর্যন্ত সবটাই ঠিক আছে। কিন্তু যে জিনিসটা মানে এই মুহূর্তে প্রশাসনের হাতে আর কিছু নেই, আর্মির হাতেও কিছু নেই, আর্মি একদম হাত গুটিয়ে নিয়েছে। তা না হলে দেশের জননায়ক বলে তো চিহ্নিত মুজিবুর রহমান এইভাবে মূর্তিটা ভাঙে নাই। যেভাবে মানে রাষ্ট্রের সম্পদ যেভাবে লুট হলো, একদম তো লুটেরাদের হাতে চলে গেছে। যেভাবে আপনি বঙ্গভবন, দ্যাট ইজ প্রধানমন্ত্রীর বাসভবন যেভাবে লুট হলো, প্রধানমন্ত্রীর বিছানায় উঠে তার ঘরে তার বেডরুমে ঢুকে পড়লো, সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ আর্মি যদি সেফ প্যাসেজ হাসিনাকে দিয়ে থাকে, তাহলে তো একটা বড় রক্তক্ষয়ী ব্যাপার। আরেকটা লজ্জাজনক অধ্যায় থেকে বাংলাদেশ বেঁচে গেল, আমি বলতে পারি বাংলাদেশ বেঁচে গেল এই জায়গায় দাঁড়িয়ে। কিন্তু প্রধানমন্ত্রীর বাসভবন মানে যদি উনি রিজাইন করেছেন, এটা তো ওনার ব্যক্তিগত বাসভবন না। ব্যক্তিগত বাসভবন হলেও বা এটা হবে কেন? কিন্তু প্রধানমন্ত্রীর বাসভবন এইভাবে ঢুকতে পারে কিনা, সেই জন্য বলছি এইভাবে হয় নাকি কোনো সময়? এভাবে হয়? কি ইঙ্গিত যাচ্ছে দেশটা সম্পর্কে? কি ইঙ্গিত যাচ্ছে? একটা দেশ মানে রক্তাক্ষয়ী সংগ্রামের মাধ্যমে একটা দেশ গঠিত হয়েছিল, সেই দেশের যদি এই চেহারা হয়, এই যদি অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষ যারা এখন আজকে যারা খুব আনন্দ উপভোগ করছেন, বা যারা সাংঘাতিক প্রথম আবার স্বাধীনতা পেলাম বলে চিৎকার করছেন ইত্যাদি ইত্যাদি সব, হ্যাঁ, আমি সঙ্গে সঙ্গে এটাও বলি যে 300 জন লোক গুলিতে মরেছে বা যেভাবেই মরেছে, আমি এই মৃত্যুর পক্ষে না, এক ব্যক্তিগতভাবে আমি মৃত্যুর পক্ষে না। এদের এই মৃত্যুগুলি অনভিপ্রেত, প্রয়োজনই নেই। এই মৃত্যু কেন হলো তদন্ত হবে, আর্মি অফিসার বলেছেন, যেভাবে যে কারণেই হোক। কিন্তু কথা হচ্ছে যে এই মৃত্যুর পক্ষে আমি কোনো অবস্থায় থাকি না, আমি নিন্দাই করি। কিন্তু এরপরে যে ঘটনাটা হচ্ছে, এই মুহূর্তে যে ঘটনাটা হচ্ছে, এটা কি বাংলাদেশের ভবিষ্যতের পক্ষে খুব ভালো ইঙ্গিত দিচ্ছে? এই মুহূর্তে খুব ভালো ইঙ্গিত দিচ্ছে।
ইঙ্গিতটা সেভাবে দিচ্ছে না। আর হচ্ছে ভারত বিরোধী স্লোগান ওখানে হচ্ছে সবটাই। কি কারণে ভারত বিরোধী স্লোগানটা কেন, সেটা তো আমরা এই দিন 15 আগে শুরু হয়েছে ঘটনাটা তা না। না, এটা তো অনেকদিন আগে থেকে শুরু হয়েছে। বিশ্বকাপ ক্রিকেটে আমরা ফাইনালে হেরে যাওয়ার পরে ওরা একদম যে আইসিসি কে পুরো বলা হয়েছিল যে আইসিসি বা ভারতের ক্রিকেটের ফাইনাল হলো ভারতের মাটিতে, ভারতের মাটিতে এসে অস্ট্রেলিয়া হারিয়ে দিয়ে গেল ভারতবর্ষকে। বাংলাদেশের ওখানে ওরা টিভিতে খেলা দেখলেন, দেখে ভারত বিরোধী স্লোগান দিলেন। এই যে বিষয়গুলো ন্যাক্কারজনক, এটা হয় না, এভাবে হয় না। তখন তো শেখ হাসিনাই প্রধানমন্ত্রী ছিলেন একদম, তাহলে ওনার তো একটা হলো স্টেটমেন্ট দেওয়া উচিত, আমরা আশা করিনি। এরপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে এলেন, সভা টভা হলো, সবকিছু হলো, সব ঠিকঠাক হলো, আমরা বুঝলাম। ভারতের সঙ্গে আলোচনা করেই উনি দেশে ফিরে গিয়ে তারপরের সফরটা কোথায় করলেন? চীনে। তারপরে সফরই ছিল চীনে গেলেন, এবং সেখান থেকে ফিরেই কিন্তু সেখানে চীনের সফর মানে কি, ভারতের সঙ্গে যত দিনের সফর ছিল তার ডবল দিনের সফর ছিল। ওখান থেকে বিশাল মানে বাণিজ্যিক ইনভেস্টমেন্ট নিয়ে এলেন। এই যে তাদের যে মংলা বন্দর যেটা হচ্ছে সরাসরি 100% চীনের দায়িত্বে, সমস্তটা চীনের দায়িত্বে করছে। সেই ক্ষেত্রে হাসিনা ওয়াজেদ কিছুই টের পেলেন না, কিছুই বুঝতে পারছেন না ভিতরে কি চলছে। এরপরে যখন এই কারা এই কোটার বিষয়টা আনলেন, কে কোটার জন্য আদালতে গিয়েছিলেন, হাসিনা ওয়াজেদ কেন কোয়ারি করলেন না? তার চেহারা কি, উনি কেন তার মাথা দিয়ে বিষয়টা ঢুকলো না? বা তার যে ইন্টেলিজেন্সিয়া, তার যে সাঙ্গপাঙ্গরা যারা আছে, তারা কেন বললেন? মুখে বারবার বলছিলেন এটা হবে না, পিছনে এরা আছে, এরা আছে, কিন্তু ব্যবস্থা নিচ্ছেন না, কোনো নিলেন না, এটা তার দুর্বলতা। আরেকটা হচ্ছে যে এই যখন কোটার বিষয়টা হলো, আপনি বুঝতে পারেন যে মুক্তিযোদ্ধা তিনি কোটা পান, উনি স্বাধীনতার যুদ্ধে গুলি খেয়েছেন, সব কোটা পেলেন, বুঝলাম। ওনার ছেলে পর্যন্ত পান, নাতিরাও পাচ্ছে। স্বাভাবিকভাবে এই কোটাটা কেন? এটা তো ডেভেলপমেন্টের কোনো চিন্তা ভাবনা না। দেখা যাচ্ছে যে ওর নাতি 3 ছেলে যদি 5 ছেলে যদি হয়ে থাকে, 5 ছেলের ঘরে যারা যারা আছে প্রত্যেকেই কোটা পেতে থাকবে। এইটুকু একটা দেশ, এইটা থেকে তো ওনাকে সরে আসতে হলোই, সেটা 15 দিন আগে হলো না কেন? তাহলে এই বুদ্ধি, একটা প্রধানমন্ত্রী তো একা সব সিদ্ধান্ত নেন না, তার পারিষদ বর্গ থাকেন, তার আশেপাশে অনেক, এটাকে আমরা বলি ইন্টেলিজেন্সিয়া, তার যে তাকে মন্ত্রণাদাতা যারা থাকেন, তারা কি করলেন, ঘটনাটা কি করলেন? মুজিবুর রহমানের ক্ষেত্রে সেম জিনিস হয়েছে একদম। 75 সালে মুজিবুর রহমান যখন আগের দিন রাতে যখন উনি একটা সভা করেছেন, সভা করার পরে উনি ওনার নিজেদের লোকদের সঙ্গে সভা টভা করলেন, বাড়িতেও এসেছিলেন ওরা। আমি ঢাকাতে যাওয়ার পরে ব্যাপারটা ওনার একটা ওই ঘটনাতে ওনার বাড়ির পাশে যে একমাত্র জীবিত বয়স্ক লোক কেয়ারটেকার ছিলেন, উনি এসে আমাদের ঘটনাটা বললেন। আগের দিন রাত পর্যন্ত তো উনি নিশ্চিত মানে জানেন না কোনো বিষয়, এত বড় প্ল্যান প্রোগ্রাম যে হচ্ছে। এই যে ওনার যে এই যে প্রধানমন্ত্রীর যে নিজস্ব যে কোটাটা থাকে, তারা তাকে বিষয়টা কিছুই জানালেন না। এই যে মেজর ডালিম এই ঘটনা ঘটতে যাচ্ছেন, মেজর ফারুক এই জন্য ঘটনা ঘটাতে যাচ্ছে, হ্যাঁ, তার 15 আগেই একটা হোটেলে তো একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছিল ওনার ছেলে কামালের সঙ্গে, সাংঘাতিক ঘটনা ঘটে গিয়েছিল, একটা মহিলা টহিলা ব্যাপার নিয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছিল। তখন ওনার সতর্ক হওয়া উচিত ছিল কামাল সম্পর্কে বা ওই ডালিম সম্পর্কে বা ইত্যাদি, তারাই তো ঘটনাটা করে দিলেন। এই ঘটনাটা করার পরে খন্দকার মুস্তাককে যখন প্রেসিডেন্ট করা হলো, খন্দকার মুস্তাক ওনার কাছের লোক ছিল, একসময় কিছু বলেননি। এই যে বিষয়গুলি আমি সবসময় খুব অবাক হয়ে যাই যে একজন অ্যাডমিনিস্ট্রেটর, এগুলি আমাদের চোখে তখনই আসে যখন উনি কোলাপস করে যান। কিন্তু হাসিনার ক্ষেত্রে কিন্তু আজকে দিন 15 ধরেই আমাদের এই কথাটা মনে হচ্ছিল, উনি করছেনটা কি, ওনার কি বিষয়। সমর সেন আমাদের তখন হাই কমিশনার, সমর সেন তো শেষ চেষ্টা করেছিলেন বলে কথিত, প্রকাশিত, আপনি যদি সেদিনকার পত্রপত্রিকা দেখেন, সমর সেন শেষ পর্যন্ত একটা চেষ্টা করেছিলেন মানে ইভাকুয়েট করানোর, কিন্তু এটা কথিত আর কি, গপ্পও হতে পারে। তো এই ধরনের ঘটনা আমরা লক্ষ্য করেছি। স্বাভাবিকভাবে আশ্চর্য যেটা নীলবাবু যেটা বলছেন যে ভারতের ক্ষেত্রে এই আমাদের যে মানে সমস্যাটা যেখানে গিয়ে দাঁড়াবে, এই আমাদের সমস্যাটা একটা মানে একটা ঝামেলা হয়ে যেতে পারে এই জায়গা থেকে। সেই জন্য বিএসএফকে সতর্ক করা হয়েছে। বিএসএফ কি করবেন, বিএসএফ বুঝবেন, হ্যাঁ,
এবং আমাদের সীমান্তগুলি সতর্ক হয়েছে। ইতিমধ্যে যে তথ্যগুলি চলে আসছে আমাদের কাছে, যে তথ্যগুলি আসছে, এই তথ্যগুলিতে দেখা যাচ্ছে বাংলাদেশে একটু সমস্যা তো হচ্ছে, যারা সংখ্যালঘু রয়েছেন, যেটা আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে হয়তো সেটা হয়নি অনেকদিন, কোনোদিনই হয় না। আমরা এবং অনেক আপনি যখন এই যে এই কথাটা বললেন, সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা বিষয় বলবো যে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ী, তিনি তার সঙ্গে কথা বলেছিলাম আমরা টেলিফোন লাইনে, এবং তিনি কিন্তু বলেছিলেন যে বাংলাদেশে ভারত বিরোধী সরকার গঠন হতে চলেছে। বাংলাদেশে ভারতীয়রা আক্রান্ত হলে ভারতের হস্তক্ষেপ প্রয়োজন। আমি যে পিসিআরকে একবার রিকোয়েস্ট করবো, যদি সেই টেলিফোনটা বা যেটা আমরা রেকর্ড করেছিলাম, কথা বলেছিলাম, সেটা যদি একবার চালানো যায়। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ী তিনি একদম পরিষ্কারভাবে বলেছেন যে বাংলাদেশে ভারত বিরোধী সরকার গঠন হতে চলেছে। বাংলাদেশে ভারতীয়রা আক্রান্ত হলে ভারতের হস্তক্ষেপ প্রয়োজন রয়েছে। একটু আগেই কিন্তু আমরা স্টুডিওতে মণিময়দার সঙ্গে একই আলোচনা, মণিময়দাও সেই বিষয়টি তুলে ধরলেন যে আজকে বাংলাদেশে একের পর এক ভারত বিরোধী স্লোগান, এবং তা কিন্তু একেবারে এই গত 1-2 দিনের মধ্যে কিছু হয়নি, যা হয়েছে দীর্ঘদিন ধরে চলে আসছে। এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের যে রাজপথ, সেখানে কি অবস্থা। বাংলাদেশের বিভিন্ন জায়গা আজ কিন্তু বিক্ষোভকারীরা দখল করে নিয়েছে, তারা উল্লাস দেখাচ্ছে, এবং এই যে উল্লাসের ছবি, তা কিন্তু বিশ্বমঞ্চে মোটেও কিন্তু সুখকর একটি ছবি নয়। বিভিন্ন বিশেষজ্ঞরা অন্তত তেমনটাই বলছেন, এবং সেই নিয়েই আমাদের আলোচনা চলছে। আমি পিসিআরকে রিকোয়েস্ট করবো, যদি ইমন কল্যাণ লাহিড়ী সেই ফোনোটি বা যেটা ফোনো আমরা কথা বলেছিলাম, সেই বিষয়টি একবার যদি চালানো যায়। দেখুন, আন্দোলনের যে বহিঃপ্রকাশ ছিল, যে বহির্মুখ ছিল, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল যে একটা ভারত বিরোধী আন্দোলন চলছে, এবং যেন তেন প্রকারে জামাত এবং বিএনপির যে সহযোগিতা, তার উপর ভিত্তি করে শেখ হাসিনা সরকারকে ফেলে দেওয়া। আজকে যে পরিস্থিতি বাংলাদেশে দেখছি, এতদিন সেনাপ্রধান কি করছিলেন? এতদিন সেনাপ্রধান তো কোন রকম সর্বদলীয় বৈঠক থাকার প্রচেষ্টাও চালায়নি, এবং প্রধানমন্ত্রীকে প্রোটেকশন দেওয়ার প্রচেষ্টা চালায়নি। এবং এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে জাতির জনকের মূর্তি ভেঙে ফেলা হচ্ছে। যে দেশ যিনি বানিয়েছিলেন তার মূর্তি আজকে ধূলিসাৎ। সুতরাং এটা ভারতবর্ষের সাথে বাংলাদেশের যে সরকার বা ইন্টারিম সরকার হবে, সেটা বোঝাই যাচ্ছে ভারত বিরোধী একটা সরকার হবে। সুতরাং আমাদের এই মুহূর্তে সতর্ক থাকতে হবে, এবং এটা বড় রিপার্কেশন ভারতবর্ষের ওপর পড়তে চলেছে, যেটা ভারতবর্ষকে কিন্তু সামলাতে হবে। তার কারণ হচ্ছে দুই দিকে কিন্তু ভারত বিরোধী সরকারের অবস্থান এখন হতে চলেছে, এটা নিঃসন্দেহে বলা যায়, এবং আন্দোলনের বহিঃপ্রকাশ হিসেবে সেটা কিন্তু স্পষ্ট। একেবারেই আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু পোস্ট ঘোরাফেরা করছে, যেখানে পশ্চিমবঙ্গের একাধিক জায়গাকে কিন্তু বাংলাদেশের সীমানার সঙ্গে জুড়ে ফেলা হয়েছে, এবং বলা হচ্ছে বেশ কিছু ফেসবুক ব্যবহারকারী তারা কিন্তু দাবি করছেন যে বাংলাদেশের পরবর্তী মানচিত্র হিসেবে তারা এটা দেখতে চান। এবং অন্যদিকে আমরা দেখছি যে বিএসএফ এর যে নবনিযুক্ত ডিজি, তিনি একেবারে ইমিডিয়েটলি কলকাতায় ছুটে এসেছেন, এবং বাংলাদেশের সঙ্গে ভারতের যে সীমানা রয়েছে, সেই সীমানায় একেবারে হাই অ্যালার্ট রয়েছে। ঠিক ভারতের পরিস্থিতি বা ভারতের অবস্থান ঠিক কি এখন? দেখুন, ভারতকে এই মুহূর্তে সব থাকতে হবে। ভারতের ভিতরেও তো একটা বড় ডিপ স্টেট তৈরি করার প্রচেষ্টা দীর্ঘদিন ধরে হচ্ছে, এবং বাংলাদেশের এই যে ঘটনাটা ঘটছে, ভারত শিক্ষা দিতে হবে। কিন্তু যেমন করে হোক শেখ হাসিনাকে প্রোটেকশন দিতে হবে, আওয়ামী লীগের যে সদস্য তাদের প্রোটেকশন দিতে হবে। বহু ভারতীয় এখন আওয়ামী লীগের এমপি, তাদের এমপি বা এমএলএ বা যেই ধরনের পদে আছেন, তাদের প্রোটেকশন দিতে হবে, তাদের পরিবারের প্রোটেকশন দিতে হবে। প্রয়োজনে যদি ভারত বিরোধী কোনো কার্যকলাপ এই মুহূর্তে বাংলাদেশে হয়, ইন্টারন্যাশনাল ইন্টারভেনশন করা প্রয়োজন আছে, এবং সেখানে প্রয়োজনে ভারতের ইন্টারভেনশন দরকার। যেভাবে পরিস্থিতি তারা তৈরি করেছে, এটা সর্বতভাবে হাসিনা বিরোধী শুধুমাত্র নয়, ভারত বিরোধীও। একেবারে সেক্ষেত্রে কি আপনি বড় কোনো যুদ্ধের সম্ভাবনা দেখছেন? দেখুন, বড় যুদ্ধ হলে শ্রীলঙ্কার ক্ষেত্রে যেমন হয়েছিল, পিস কিপিং ফোর্স পাঠানো হয়েছিল ভারতের তরফ থেকে, সেরকম কি কোনো, বা যে ৭১-এ যেভাবে ভারত সাহায্য করেছিল বাংলাদেশকে, সেই ঘটনা কি পুনরাবৃত্তি হতে পারে? দেখুন, এখানে চীনের একটা ফ্যাক্টর আছে, কিন্তু কোন ভারতীয় যদি ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশে, তাহলে ভারতবর্ষের সর্বোচ্চ সভারেন রাইট আছে যে তার সিটিজেনকে প্রোটেক্ট করা।
কোন ভারতীয় বংশোদ্ভূত কারো হাতে গায়ে যদি হাত লাগে তাহলে কিন্তু ভারতবর্ষের কমপ্লিট ইন্টারভেনশন করার রাইট আছে। প্রয়োজনে সেটা করতে হবে। যেভাবে এই আন্দোলন করেছে সেটা কিন্তু কখনোই গ্রহণযোগ্য নয়। অর্থাৎ একেবারেই যে বিষয়টা আমরা স্টুডিওতে আলোচনা করছি, মণিময়দা উনিও কিন্তু মোরাললেস সেম কথাটা বললেন। এবং তাহলে যদি সেরকমই পরিস্থিতি তৈরি হয়, এই মুহূর্তে যে সমস্ত ভারতীয়রা ওখানে রয়েছেন বা যে সমস্ত হিন্দুরা, আমি একদম স্পেসিফিক্যালি বলতে চাইবো হিন্দুরা যারা রয়েছেন, তাদের ভবিষ্যৎটা কি, তারা কতটা সুরক্ষিত? না, ওরা এর আগেও কতটা সুরক্ষিত ছিল আমার কাছে সন্দেহ আছে। হাসিনার সময় আমরা দাবি করতাম বটে, আমাদের ইয়েতে দুর্গা প্রতিমা আক্রান্ত হয়েছে, ভাঙচুর হয়েছে, ওনার সময় হয়েছে। ঘটনাটা কেন না, ঘটনা হচ্ছে যে উনি যে বললেন যে আমাদের ডিফেন্সের ভেতরে ঢুকতে এখন জেনিভা চুক্তি অনুযায়ী এগুলি করা যায় না, যতটা সম্ভব আলোচনার মাধ্যমেই এগোতে হবে। এবং ভারতকে এই মুহূর্তে যেটা ইন্ডিয়া গভর্নমেন্ট এই মুহূর্তে যেটা স্ট্যান্ড নিচ্ছেন গত 15 দিন ধরে আমরা নজর রাখবো, বিষয়টা দেখছি, আমাদের একদম কাছাকাছি। এবং আমাদের একটা সেন্টিমেন্ট আছে, উনি যেটা বলেছেন এই সেন্টিমেন্ট থেকেই বলেছেন যে আমাদের একটা সেন্টিমেন্ট আছে, কারণ আমাদের দেশের সেনাবাহিনীর রক্ত গেছে, আমাদের ভারতবর্ষের বিপুল অর্থ ব্যয় হয়েছে, একটা বিশাল অংশের শরণার্থীকে আমরা দীর্ঘদিন 7 মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত আমরা টেনে গিয়েছি। এই শরণার্থীদের একটা বড় অংশ, একটা বড় অংশ বলছি না, একটা অংশ থেকেও গিয়েছেন ভারত, যারা মরিচঝাপি থেকে শুরু করে আন্দামানে তারা রিহ্যাবিলিটেশন পেয়েছেন এবং পরবর্তী সময় তারা ভারতবাসী হয়ে গেছেন। এই সমস্ত সেন্টিমেন্ট আমাদের সবসময় ভাবা, এবং কাছ থেকে দেখেছি তো, যুদ্ধটা তো একদম কাছ থেকে দেখেছি তো, ডেড বডি কিভাবে, আমাদের সেনাবাহিনীর ডেড বডি কিভাবে আসছে আমরা দেখেছি, স্যাবার জেট আমাদের মাথার উপর দিয়ে গিয়ে কিভাবে বম্বিং করেছে সেটাও আমরা দেখেছি। এই সমস্ত ঘটনাগুলি আমাদের আগরতলা শহর কিভাবে আক্রান্ত হয়েছে পাক সেনাদের দ্বারা, মর্টার শেল বা কামানের গোলা দ্বারা, এই ডক্টর বি দাসের বাড়ি কিভাবে ধূলিসাৎ হয়েছে, আমরা এগুলি লক্ষ্য করেছি। আমরা সরাসরি যুদ্ধ সরাসরি হয়তো বন্দুক নিয়ে আমাদের ত্রিপুরাবাসীরা সরাসরি হয়তো লড়াই করেনি, কিন্তু এই যে মানসিক এবং শারীরিক সহায়তা করাটা দেখেছি। সেজন্য এই ঘটনাগুলি আমাদের খুব পীড়া দেয়, ভীষণভাবে পীড়া দেয়। এবং এই ঘটনাগুলি যখন দেখি যে এগুলি মিটিগেট করার সুযোগ ছিল, উনি করেননি বা ওনাকে করতে দেওয়া হয়নি, এই জায়গাটা শুনলে আরো খারাপ লাগে। এই যে 15টা দিন আপনি হাসিনা ওয়াজেদ এই 15টা দিন যে কাজটা করেছেন, উনি যদি বুঝতে না পারেন, এই জায়গাটা আমি বুঝতে পারিনি যদি বলেন, তাহলে তো এতদিন অ্যাডমিনিস্ট্রেশনে থাকার কোনো যৌক্তিকতা নেই। এই যে আর্মির প্রধান যিনি এখন যিনি দায়িত্বে নিয়েছেন, সন্ধ্যা অবধি যার কাছে দায়িত্বটা হয়তো থাকবে বা 1-2 দিন থাকবে, 48 ঘন্টা হয়ে যাবে, উনি তো ওনারই মনোনীত। এই যে জেনারেলকে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সুপারসিড করেছে কজনকে, সব তো আমাদের কাছে নাম ধাম আছে। কিন্তু এই যে ঘটনাগুলি এরা তো কেন হাসিনা ওয়াজেদকে সেই সময় প্রোটেক্ট করতে পারলেন না? এই যে লক্ষ লক্ষ মানুষ আজকে সকালে কাছের মানুষ কাজের মানুষ হতে পারলেন না তো এটা ঘটনা হয়েছে। এটা মুজিবুর রহমানের ক্ষেত্রে তাই হয়েছে। মুজিবুর রহমানের ক্ষেত্রে যে ধরনের ঘটনাগুলি হয়েছে, খন্দকার মোশতাককে বাঁচতে পারলেন শেষ পর্যন্ত? পারলেন না তো। এই যে মুজিবুর রহমানকে যেভাবে মারা হয়েছিল, তারপরেও কেন, তারপরেও এই অভিজ্ঞতাটা মুজিবুর রহমানের সামনে তো এই ধরনের অভিজ্ঞতা ছিল না, আর্মি কুর অভিজ্ঞতাটা ছিল না। কিন্তু উনি তো পাকিস্তানের প্রায় কবরের কাছ থেকে উঠে এসেছেন, কবর দিয়ে দেওয়া হচ্ছিল ওনাকে জ্যান্ত প্রায়। তো এই জায়গায় থেকে উনি যখন ফেরত চলে আসার পরে ওদের এত বড় ঘটনাটা ঘটলো, হাসিনা ওয়াজেদ শুধুমাত্র কপাল জোরে বেঁচে গেল। আমি আপনাকে একটু থামাবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় ব্রেকিং এই মুহূর্তে। গাজিয়াবাদে পৌঁছলেন শেখ হাসিনা, হিন্ডন এয়ারবেসে হাসিনার বিমানের অবতরণ। কিছুক্ষণের জন্য ভারতে থাকবেন শেখ হাসিনা, ভারতের রাজনৈতিক আশ্রয় চাননি শেখ হাসিনা, এমনটাই কিন্তু খবর, সূত্রের খবর। আপনাদের আরো একবার দেব বড় খবর এই মুহূর্তে। এবার তাহলে কি দিল্লি হয়ে লন্ডনের পথে পাড়ি দেবেন, বাংলাদেশ ছেড়ে ব্রিটেনেই যেতে পারেন হাসিনা? বড় আপডেট উঠে আসছে, আরো একবার জানাবো। পিসিআর কে বলবো একেবারে ফুল প্লেট ব্রেকিং দিতে। গাজিয়াবাদে পৌঁছলেন শেখ হাসিনা, হিন্ডন এয়ারবেসে হাসিনার বিমানের অবতরণ। কিছু
কিছুক্ষণের জন্যই ভারতে থাকবেন শেখ হাসিনা। ভারতের রাজনৈতিক আশ্রয় তিনি চাননি, এমনটাই সূত্রের খবর। এবং তাহলে যদি আশ্রয় না চেয়ে থাকেন, তাহলে কি শুধুমাত্র এবং শুধুমাত্র নিরাপদ আশ্রয়, মানে একটা নিরাপদ আশ্রয়, মানে এই ভারত হয়েই তিনি লন্ডন যেতে পারেন, ব্রিটেন যেতে পারেন, এমনটাই কিন্তু খবর উঠে আসছে। আরো একবার গুরুত্বপূর্ণ খবরের আপডেট দেবো। গাজিয়াবাদে পৌঁছলেন শেখ হাসিনা। এই মুহূর্তের বড় খবর, সব থেকে বড় খবর আপনাদের ব্রেক দিচ্ছি আমরা, আপনাদের জানিয়ে রাখবো যে এই মুহূর্তে কিন্তু গোটা ভারতবর্ষ কেন গোটা বিশ্ব এই মুহূর্তে তাকিয়ে রয়েছেন তাদের দিকে, এবং এই বড় খবরের দিকেই কিন্তু আমাদের নজর থাকবে। আপনাদের জানিয়ে রাখবো যে ইতিমধ্যে গাজিয়াবাদে পৌঁছে গেছেন শেখ হাসিনা। গাজিয়াবাদে পৌঁছেছেন শেখ হাসিনা, বড় খবর। এবং সেখান থেকে আর কিছুক্ষণ তিনি কিন্তু থাকতে পারেন এবং তারপর চলে যেতে পারেন ব্রিটেনের পথে। বড় আপডেট উঠে আসছে এই মুহূর্তে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, এই খবরের দিকেই কিন্তু আমরা নজর রেখেছি, এবং যেটা জানা যাচ্ছে যে সেখানে কিন্তু বিভিন্ন খবর কথা বলবো। সুপ্রীতি মুখার্জি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুপ্রীতি, এই মুহূর্তে আপডেটটা কি, বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান অবস্থানটা তুমি যদি জানাও। যে খবর উঠে আসছে তারপরে আমরা যেটা জানতে পেরেছি যে শেখ হাসিনার যে বিমান, সেই বিমান এবার পৌঁছে গেছে গাজিয়াবাদে। এখনো পর্যন্ত যে আপডেট উঠে আসছে তাতে করে তোমাকে জানাচ্ছি যে গাজিয়াবাদে পৌঁছালেন শেখ হাসিনা, এবং হিলটন এয়ারবেসে হাসিনার বিমানের অবতরণ এই মুহূর্তে একেবারে কনফার্ম করা হলো। হিলটন এয়ারবেসে হাসিনার বিমানের অবতরণ করা হয়েছে এবং গাজিয়াবাদ পৌঁছে গেল। দেখো, সকাল থেকে আমাদের নজর রয়েছে বাংলাদেশের দিকে, এবং ঢাকার পরিস্থিতিটা রীতিমতো অগ্নিগর্ভ। বাংলাদেশের প্রধানমন্ত্রী এই মুহূর্তে কোথায় রয়েছেন এই প্রশ্নের উত্তর সব থেকে খুঁজে দাঁড়াচ্ছেন। তিনি কি সত্যি সত্যি দিল্লি যাচ্ছেন নাকি দিল্লি যাওয়ার পথে? সুপ্রীতি, তোমার কথা ভালো করে স্পষ্ট আসছে না আমাদের কাছে, তুমি একটু সরে কথা বলো, যেখানে রয়েছো সেখান থেকে সরে কথা বলো সুপ্রীতি। দেখো, এবার কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, বলো। দেখো, এই মুহূর্তে যে খবর, গাজিয়াবাদে পৌঁছেছেন শেখ হাসিনা। হিলটন এয়ারবেসে হাসিনার বিমানের অবতরণ। আরো একটা বরাদ, হিলটন এয়ারবেসে হাসিনার বিমানের অবতরণ এবং গাজিয়াবাদে পৌঁছেছেন শেখ হাসিনার বিমান। এবং যেটা খবর পাওয়া যাচ্ছে যে তিনি খুব একটা বেশিক্ষণ নয়, না সুপ্রীতি, তোমার কথা স্পষ্ট নয়, তুমি আরেকবার সরে কথা বলো, আমাকে ফোন করো, আমরা তোমার সঙ্গে আবারও কথা বলবো। আপাতত তোমাকে ধন্যবাদ। হিন্ডন এয়ারবেসে পৌঁছেছেন যেমনটা সুপ্রীতি জানাচ্ছিল, আমরা কথা বলার চেষ্টা করব আমাদের অন্য প্রতিনিধির সঙ্গে। এবং এই মুহূর্তে কিন্তু বড় আপডেট আপনাদের আরো একবার জানিয়ে রাখবো। সুপ্রীতি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আরো একবার। সুপ্রীতি, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে আমাদের। আজকের এই মুহূর্তের যে খবর, যে গাজিয়াবাদে পৌঁছেছে শেখ হাসিনা, হিলটন এয়ারবেসে হাসিনার বিমানের অবতরণ ঘটেছে। আশা করি আমাদের শোনা যাচ্ছে। বেশ বেশ বেশ, তুমি নজর রাখো পরিস্থিতি দিকে, আবারও যোগাযোগ করবো। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, ইতিমধ্যেই গাজিয়াবাদে পৌঁছে গেছেন শেখ হাসিনা। তিনি ইন্ডিয়ান এয়ারবেসে নেমেছেন এবং তারপরে এখান থেকে কিন্তু ব্রিটেনে যেতে পারেন শেখ হাসিনা। বড় আপডেট আপনাদের জন্য। আপনাদের আরো একবার জানাবো, ইতিমধ্যে কিন্তু দিল্লি হয়ে লন্ডনের পথে পাড়ি দিতে পারেন, এবং বেশ কিছু আপডেট আপনাদের সামনে বারবার তুলে ধরছি। ইন্ডিয়ান এয়ারবেসে হাসিনার বিমানের অবতরণ, মানে এই যে অবতরণ, না মণিমাতা আপনার কাছে আসবো। মণিমাতা, এই যে হঠাৎ করে গাজিয়াবাদে তিনি নামলেন কেন? না, ওই আমি আর্মি প্যাকেটের কথা বললাম তো। গাজিয়াবাদ হচ্ছে টোটালি ইন্ডিয়ান এয়ারফোর্সের এই ঘাঁটি। গাজিয়াবাদ আর হচ্ছে এই আমাদের কানপুরের যেটা, কানপুরের যে এয়ারপোর্টটা, এটা হচ্ছে টোটালি, যদিও হেল কিছুটা ব্যবহার করে, কিন্তু কানপুরের এয়ারপোর্ট আর এই হিন্দান এয়ারপোর্ট এটা টোটালি ইন্ডিয়ান এয়ারফোর্সের। কারণ এটার সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িত। আমার এক দাদা ইন্ডিয়ান এয়ারফোর্সে ছিলেন, আমি হিন্দানে ছিলাম, হিন্দানে কিছুদিন ছিলাম, এবং এখান থেকে খুব ভালো ভালো পাইলটরা ইন্ডিয়ান এয়ারফোর্সের এসছেন। 71 ওয়ারে এখান থেকে 2টো পরমবীর চক্র এসছে। এই যে মানে এই জায়গায় এই হিন্দান এয়ারপোর্ট থেকে এখান থেকে ইয়েতে ওনাকে ইয়েতে আসতে হবে, ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসতে হবে। এখানে আসবে। আমি গতকাল রাতের কথা আপনাকে বলি যে ওনারা ব্রিটেনের রাজনৈতিক ইয়ে চেয়েছিলেন, এখনো পর্যন্ত দেওয়া হয়নি। 7 ডেজ ওনাকে ট্রানজিট ভিসা দেওয়া হয়েছে।
এই বিষয়টা ওনার ছোট বোন নিয়ে এসেছেন সঙ্গে করে। এটা প্ল্যানিং, আমি তো কালকে একটু আগে তো বললাম যে এই যে ট্রানজিট ভিসার কথা আপনি বলছেন, মানে যে এটাই ইন্ডিয়া হয়ে যাবে। ইন্ডিয়াকে যে প্যাসেজটা দেওয়া হয়েছে, এই যে এইভাবে মানে বাংলাদেশের বিমান নেমে পড়লো, এটা কিন্তু কোন রকম পারমিশন ছাড়া জোর করে নেমে ঘটনাটা তা না, এইভাবেই আলোচনা হয়। মানে আপনি বলতে চাইছেন এটা ফুললি প্ল্যান্ড? এম্বাসি আলোচনা হবেই, এটাই হবে, এটাই আইন। এখানে আমি জানি না আমাদের আগরতলা শহরে, আগরতলায় যদি নেমে থাকে এটা কিন্তু প্ল্যান ওয়াইজ করতে হবে, কিন্তু আমি ইন্ডিগো কর্মকর্তাদের জিজ্ঞেস করি না, ততক্ষণ 3টে অবধি কিন্তু ওদের কাছে কোনো তথ্য নেই। সেজন্য আমি বলছি আমার কাছে যে তথ্যটা ছিল ডিফেন্স থেকে পাওয়া, এই তথ্য অনুযায়ী বাগডোগরা টু, এখন অবধি তো মিলেই গেল ঘটনাটা, যে বাগডোগরা থেকে গয়া হয়ে লখনৌ হয়ে এটা দিল্লির দিকে যাচ্ছে। দিল্লি আর হিন্দান হচ্ছে 15 মিনিটস ট্রেনে। আচ্ছা, মানে গাজিয়াবাদের পরের স্টেশনই হচ্ছে দিল্লি, নয়া দিল্লি। ফলে এই যে জায়গায়, এখানে গাজিয়াবাদ থেকে এই আর্মি প্যাকেট এখানেই নামবে। একটু বড় ধরনের প্লেন, আর্মির ওই সমস্ত জিনিসপত্র আনা নেওয়া করে, ওই প্লেনেই উনি এসছেন। এটা প্রধানমন্ত্রীর দেওয়া যে প্লেন থাকে এগুলি না। এবং এটা বড় বড় ইয়েরাও, রাষ্ট্রনায়করাও কোনো কোনো সময় গাজিয়াবাদে নেমেছেন, নামেননি তা না, নেমেছেন, কিছু কিছু ক্ষেত্রে নেমেছেন। অনেক তথ্যই আছে। এখান থেকে ওনাকে মানে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়েই লন্ডন যেতে হবে, ওখান থেকে আসতে হবে। তবে যদি বিশেষ কোনো বিমানের ব্যবস্থা হয়ে থাকে আমি জানি না, যদি হয়ে থাকে সে আলাদা কথা, হেলিকপ্টার করে হলেও নাকি এখানে আনতে। তাহলে যদি 7 দিনের জন্য শুধু আমি শুনেছি, আই এম নট শিওর, দিন 7 জন্য দিয়েছে। এটাই বোধহয় নিয়ম, প্রাথমিকভাবে বোধহয় মানে রাজনৈতিক আশ্রয় দিতে গেলে হুট করে তো দেওয়া যায় না, ধীরে সুস্থে দিতে হয়। হয়তো এটা গোপনীয়তা রক্ষা করা হচ্ছে, এটাও হতে পারে, ওনার প্রাণ সংশয় হতে পারে ইত্যাদি চিন্তা ভাবনা করে। তবে মানে বাংলাদেশের কিছু সাংবাদিকের বক্তব্য হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন দুটো জায়গার যে কোনো একটা জায়গাতে ওনাকে থাকার জায়গা করতে হতে পারে। ব্রিটেনে আপাতত থাকবেন, কারণ ছোট বোন ওখানে আছে, ওইখানে থাকতে পারেন, ওনার একটা সম্ভাবনা আছে। তবে কোন জায়গা থেকে, এটা ঠিক যে কোন জায়গা থেকেই এটা বলা হয়নি যে ওনার উপরে শারীরিক আক্রমণ হয়ে যেতে পারে, ব্যাপকভাবে হতে পারে ইত্যাদিতে। আমি আপনার কাছে আলোচনা ফিরবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, ইতিমধ্যেই গাজিয়াবাদে পৌঁছে গেছেন শেখ হাসিনা, এবং যেটা জানা যাচ্ছে এখান থেকে তিনি হয়তো ব্রিটেনের উদ্দেশ্যে পাড়ি দিতে পারেন। সেক্ষেত্রে তার ভবিষ্যৎ গন্তব্য কি হতে চলেছে, কি আপডেট পাচ্ছ এই মুহূর্তে? দেখো, ভবিষ্যৎ গন্তব্য তো এইভাবে বলা যাবে না, কারণ তিনি এই মুহূর্তে দিল্লিতে থাকবেন। দিল্লিতে ভারত সরকারের তিনি হচ্ছে এই মুহূর্তে অতিথি, ভারত সরকারের অতিথি তিনি থাকবেন। তারপর যেটা জানা যাচ্ছে যে তিনি লন্ডনে যেতে পারেন। এর আগেও যখন বাংলাদেশের গণ অভ্যুত্থান হয়েছিল তিনি কিন্তু লন্ডনেই গিয়েছিলেন। লন্ডনে গিয়েই কিন্তু তিনি তার যে দীর্ঘদিন লন্ডনেই ছিলেন, এবার তিনি লন্ডনে যাবেন কিনা তা নিয়ে একটা জল্পনা চলছে। তবে শেষ পর্যন্ত আন্তর্জাতিক সম্পর্ক এই ক্ষেত্রে অনেকটাই নির্ভর করবে, এবং শেষ পর্যন্ত লন্ডনের যা পরিস্থিতি এই মুহূর্তে, অভিবাসন ইস্যুতে লন্ডনেও আজকে আন্দোলন হয়েছে। লন্ডনেও আজকে তোমার নতুন করে সেখানকার যে ক্ষমতাসীন লেবার পার্টি তাদের আজকে অভিবাসন আন্দোলন নিয়ে তাদের বিবৃতি দিতে হয়েছে। সেই মুহূর্তে লন্ডনে যখন দক্ষিণপন্থী শক্তিগুলির একটা বড় মানে আন্দোলনের পথে, সেই সময় ইংল্যান্ডেও কিন্তু নতুন নতুন সমস্যা ফেস করছে, কারণ সেখানেও রাষ্ট্র ক্ষমতা সবেমাত্র চেঞ্জ হয়েছে। তবে ভারতে তিনি যে বেশি দিন থাকবে না এটাও স্পষ্ট, কারণ ভারতে বেশি দিন থাকবে এখানে যে জামাতপন্থী যে সংগঠনগুলি রয়েছে, যারা জামাতের অলক্ষ্যে কাজ, জামাতের একদম টার্গেট নিয়ে কাজ করে, তাদের একটা নতুন করে উত্থান হবে। সেই জায়গাতে দাঁড়িয়ে ভারতও চাইবে না তাকে মোরাল সাপোর্ট দেবে, তাকে ভারত সব রকম সাপোর্ট দেবে, কিন্তু আবার ভারত সরাসরি চাইবে না যে তিনি বেশি দিন ভারতে থাকুক, তাহলে ভারতের অভ্যন্তরীণ পলিটিক্যাল ইকুয়েশন অনেক কিছু চেঞ্জেস আসতে পারে। সেই জায়গাতে দাঁড়িয়ে এখন কতদিন শেখ হাসিনা এখানে থাকেন সেটা যেমন দেখার,
তেমনি আজকে রাতের মধ্যেই শেখ হাসিনা হয়তো বিভিন্ন বৈঠক করবেন, বিভিন্ন কথা হবে, তার মধ্যেই হয়তো তার যে পরিকল্পনা মাফিক যে প্ল্যান বি, সেই প্ল্যান বি তিনি নিয়ে প্ল্যান বি তার কাছে চলে আসবে এবং সেই প্ল্যান বিতেই তারপর হচ্ছে তার আগামী দিনের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ ঠিক হবে, এটা এক প্রকার স্থির হয়ে গেছে। নীল, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী বলবো যে তার রাজনৈতিক ভবিষ্যৎ কি হতে চলেছে? দেখো, রাজনৈতিক ভবিষ্যৎ এই মুহূর্তে লন্ডনে থেকে তার জলমাপা ছাড়া অন্য কিছু তো তার আর কিছু নেই। তাকে এখন ওয়েট অ্যান্ড সি তাকে নিতে হবে এবং তার এই মুহূর্তে লন্ডনেই তাকে থাকতে হবে। বা যেমন ভাবে দেখো, তসলিমা নাসরিনকেও কিন্তু একটা সময় দেশ ছেড়ে তাকে কিন্তু থাকতে হয়েছে, এখনো তিনি বিদেশেই রয়েছেন, তিনি দেশে ঢুকতে পারছেন না। কি কিছু সংখ্যক জামাতপন্থী, এই পাকিস্তানপন্থী, এই চীনাপন্থী উগ্রবাদীদের জন্য। সেই জায়গাতে হাসিনাকেও এখন লন্ডনে দীর্ঘদিন থাকতে হবে। হাসিনাও এখন দীর্ঘদিন, তারপর হচ্ছে নতুন সরকার আসলে কার বিরুদ্ধে কি কি মামলা দেয়, কার বিরুদ্ধে কিভাবে মামলা সাজায়, সেই মামলাগুলো শেষ পর্যন্ত কটা আন্তর্জাতিক কোর্টে কোনো মামলা ঢুকে কিনা, এইসব অনেক ছোটখাটো বিষয় রয়েছে। সেইগুলো না দেখে এই মুহূর্তে তার রাজনৈতিক পরিস্থিতি বলা যাবে না। তবে যেখানেই থাকুন না কেন তিনি বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখবেন, বাংলাদেশের আবার নতুন করে যাতে তার দল আওয়ামী লীগ যাতে আবার সমন্বয় ফিরতে পারে, সেই চেষ্টা তো তিনি করবেন। তবে এই মুহূর্তে অন্তত বছর দুয়েক তিনি বাংলাদেশে যে ঢুকতে পারবেন না সেটা বলা যায়। এবং বছর দুয়েক তার দলের যারা নেতা তারাও কিন্তু প্রকাশ্যে এসে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতেও পারবে না। কারণ বাংলাদেশ মানেই হচ্ছে এখনো এক নায়ক, বাংলাদেশ মানেই হচ্ছে উগ্রবাদ, বাংলাদেশ মানেই হচ্ছে জঙ্গি গোষ্ঠীর বাড়াবাড়ি, বাংলাদেশ মানেই হচ্ছে সেখানে চীনপন্থীদের দাপাদাপি। এই এত কিছু শক্তির সঙ্গে এই মুহূর্তে হাসিনার আওয়ামী লীগের যে জনমত, সেটা ভোটে টিকবে না। এবং একটি নির্বাচিত সরকার হয়েছে, ক্ষমতা এসছে, তাকে কিভাবে উৎখাত করা যায় সেটা মনে হয় বাংলাদেশের কাছ থেকেই গোটা বিশ্বকে শিখতে হবে। এবং দেখো, যে যত বড়ই ষড়যন্ত্রকারীরা থাকুক না কেন, ষড়যন্ত্রকারীদের যে কাঠের পুতুল সেটা তো বাংলাদেশের মানুষই। সেই বাংলাদেশের মানুষের কাছে শিখতে হবে যে কিভাবে নিজের দেশের রাষ্ট্রের সম্পত্তি নষ্ট করা যায়, কিভাবে নিজের দেশের পুলিশকে পিটিয়ে হত্যা করা যায়, কিভাবে নিজের দেশের ভাস্কর্য ভাঙতে হয়। এটা মানে তালিবানের চাইতেও মনে হয় বাংলাদেশিরা অনেক বেশি এই ক্ষেত্রে এক্সপার্ট। আমরা তালিবানকে দেখেছি একটা সময় নিজের দেশে ভাস্কর্য ভাঙতে, মন্দির ভাঙতে, কিন্তু সেকেন্ড টাইম তালিবানকে কিন্তু দেখলাম আমরা অনেক আধুনিক। সেই ক্ষেত্রে সেকেন্ড টাইম তালিবান কিন্তু তারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছে। তারা কিন্তু এইভাবে রাষ্ট্রের সম্পত্তি নষ্ট করা, সেখানে ভাস্কর্যগুলো যতটুকু বেঁচে আছে সেগুলো নষ্ট করা, সেগুলো কিন্তু তালিবানদেরও দেখা যায়নি সেকেন্ড ফেজে। তাই সেকেন্ড ফেজে তালিবানদের চাইতেও অনেক অনেক ভয়ঙ্কর হচ্ছে এই বাংলাদেশের জামাতপন্থী, ইসলামপন্থী এবং বাংলাদেশের চীনাপন্থীর যারা কমিউনিস্ট পার্টি, তারা অনেক অনেক বেশি ভয়ঙ্কর। এবং সারা বিশ্বকে যদি গণ অভ্যুত্থান শিখতে হয়, আমার মনে হয় বাংলাদেশের এই নেতাদের তাকে দেখে ক্লাস করতে হবে যে কিভাবে গণ অভ্যুত্থান ঘটাতে হয়। বাংলাদেশের চাইতে আর পৃথিবীতে হয়তো কোনো জাতি এত ভালো সুন্দরভাবে গণ অভ্যুত্থানের চিত্রনাট্য আর এইভাবে গণ অভ্যুত্থান যে ঘটানো যায়, তার জন্য বাংলাদেশকে দেখেই তার জন্য শিখতে হবে গোটা পৃথিবীবাসীকে। এবং একটি রাষ্ট্রকে কিভাবে পিছিয়ে দিতে হয়। আজকে বাংলাদেশ দেখো 15-20 দিন আন্তর্জাতিক বাংলাদেশের মুদ্রা প্রায় জিরোতে এসে ঠেকেছে। সেই জায়গাতে যতই চীনের সাপোর্ট থাকুক, চীন তো বাণিজ্যের জন্য চীন আসবে, চীন কিন্তু জামাতপন্থী বা ইসলামের উপকার করতে চীন আসবে না। অন্যদিকে পাকিস্তানেও এখন দৈন্য দশা, পাকিস্তান যদি কিছু বাংলাদেশে বিজনেস করতে পারে সেটা পাকিস্তানের লাভ। পাকিস্তান তো আর বাংলাদেশে বয়রাত চিহ্ন করতে আসবে না, তারা লুটতে আসবে। অতীতে পাকিস্তান একসময় যেভাবে লুটেছে আবার সেইভাবে লুটবে। কি সেটা হচ্ছে ইসলামকে ঢাল করে। সেই জায়গাতে দাঁড়িয়ে বাংলাদেশের মতো মানে এই যে আন্দোলনকারী এবং যারা বাংলাদেশের শিক্ষার্থী, যারা অনেক সময় দেখা যায় আমাদের হাতে পেন আছে, আজকে পেনের নমুনা ক্লিয়ার হয়ে গেল যে বাংলাদেশের এই মানুষের বাড়িতে ঘর জ্বালানোর থেকে আরম্ভ করে যে ছবিগুলো দেখা পড়লো, সেগুলো কিন্তু
এখন একটা প্রশ্ন অন্তত ভারত সরকারের নীতিগত সিদ্ধান্ত নেওয়া উচিত, এই বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়ার আগে 4 বার করে ভারতীয় হাইকমিশনের তথ্য জোগাড় করা উচিত। এই যে যারা ছাত্রছাত্রীদের নামে বা ট্রিটমেন্টের নামে আসছে তারা কারা, তাদের কিন্তু অবিলম্বে বাংলাদেশের এই মুহূর্তে সমস্ত ভিসা ক্যান্সেল করা উচিত এবং পরবর্তীকালে দুই দেশের সম্পর্ক যতই থাকুক না কেন, পাকিস্তানের সঙ্গেও পাকিস্তানেও কিন্তু মানুষ আসার ক্ষেত্রে প্রচুর নিয়ন্ত্রণ ভারত সরকার করে। সেই জায়গাতে সেই রকম ছেকে বাংলাদেশিদের প্রবেশ করতে দিতে হবে, তাহলে কিন্তু ভারতের অবস্থা আগামী দিনে কতই বছর যে হবে বা ভারতের সার্বভৌমত্ব যে বড় প্রশ্নের মুখে দাঁড়াবে, এই বিষয়ে কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না। একেবারে অনেক ধন্যবাদ তোমাকে নীল বণিক, আমাদের এক্সিকিউটিভ এডিটর, তার সঙ্গে আমরা টেলিফোন লাইনে কথা বলছিলাম। আরো একবার আপনাদের কুইক আপডেট দিয়ে দিই যে ইতিমধ্যে হিন্ডন এয়ারবেসে হাসিনার বিমানের অবতরণ ঘটেছে এবং গাজিয়াবাদে তিনি এই মুহূর্তে পৌঁছেছেন এবং এখান থেকেই তিনি লন্ডনের পথে পাড়ি দিতে পারেন। তার মধ্যেই কিন্তু বেশ কিছু টুকরো ছবি আমরা সারাদিনে যদি একবার কুইক রিক্যাপ করে নিই আপনাদের জন্য জানিয়ে রাখবো যে ইতিমধ্যে কিন্তু বঙ্গবন্ধুর যে মূর্তিটা ভেঙেছেন বিক্ষোভকারীরা, বাংলাদেশের একেবারে সেনা তারা কিন্তু দখল নিয়েছে। 48 ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে বা সেদেশে, এমনটাই কিন্তু সেনাপ্রধান জানিয়েছেন এবং তিনি অনুরোধ করেছেন যাতে প্রত্যেকটি মানুষ শান্ত থাকেন, কোন রকম ভাবে যেন আর অশান্তি না হয়। এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সারা দিন ধরে যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। এই মুহূর্তে বিক্ষোভকারীরা, আন্দোলনকারীরা শুধুমাত্র যে ছাত্রের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ তা নয়, সারা দেশ জুড়ে এই আন্দোলন হয় এবং এই আন্দোলনের জন্যই কিন্তু উত্তপ্ত হয়ে যায় বাংলাদেশ। সমস্ত উড়ান বাতিল করা হয়েছে ঢাকা বিমানবন্দর থেকে। আপনাদের আরো একবার জানাবো, ঢাকা বিমানবন্দর থেকে সমস্ত উড়ান বাতিল করা হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু ভারত বাংলাদেশ ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং সীমান্তে কড়া নজরদারি রয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ছবি, গণভবনের ভিতরে দখল নিয়েছে জনতা, সেই কথা কিন্তু বারবার আপনাদেরকে বলেছি। সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সারা বাংলাদেশের যে ছবি, উত্তপ্ত পরিস্থিতি, সেই উত্তপ্ত বাংলাদেশ নিয়েই আজকে কিন্তু গোটা দিনভর গোটা বিশ্ব নজর রেখেছে সেই দিকেই। কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে খাট, যে রান্নাঘর বা যে অন্দরমহল, সেই জায়গায় কিন্তু এই বিক্ষোভকারীরা ঢুকে পড়েছেন। আমি আরো একবার মণিময়দার কাছে আসতে চাইবো। মণিময়দা, যে ছবি উঠে আসছে যেটা নিয়ে আমরা এতক্ষণ বলছিলাম, অত্যন্ত লজ্জাজনক একটি লজ্জাজনক ছবি, এই নিয়ে কিন্তু কোনো সংশয় নেই। এটা সংস্কৃতির ব্যাপার, এগুলি কি হয়। তবে ওই যে জনরোষ আমরা দেখে শ্রীলঙ্কাতেও তো কয়েকদিন আগেই দেখি, শ্রীলঙ্কা হয়েছে, পাকিস্তান হয়েছে, আফগানিস্তান হয়েছে। এগুলি দেখার পরও আমার কাছে খুব অবাক লাগলো যে উনি এতদিন ধারাবাহিক প্রায় থার্ড টাইম কেন এগুলিকে নজরআন্দাজ করলেন, কেন এগুলি একেবারেই ছোটখাটো, কত 17-18 কোটি লোক হবে বাংলাদেশে। এই যে জায়গায় দাঁড়িয়ে এগুলিকে কন্ট্রোল করতে গেলে ওনার কি কি দরকার, কি কি ছিল, যেহেতু ভারত ওনার একটা বন্ধুরাষ্ট্র হিসেবেই ছিল বলে সবাই দাবিও করেন, উনিও করেন, তাহলে কেন এগুলি করতে পারলেন না? আজকে এগুলি খুব অবাক হওয়ার লাগে আর কি, যে কেন একটা মানুষ দীর্ঘদিন অ্যাডমিনিস্ট্রেশনে থাকলে শুধুমাত্র অফিসারের উপর নিয়োগ করে থাকতে হবে। এটা রাজনৈতিক, হ্যাঁ উনি খুব বড় সংগঠক ছিলেন না, উনি একটা দক্ষ প্রশাসক ছিলেন বলেন সবাই, কিন্তু গত এই টেনিয়রটাতে আমি সেভাবে কিছু তো দেখতে পেলাম না। একজন দক্ষ প্রশাসক যদি হবেনি, তাহলে তার ওনার যে সমস্ত দপ্তরগুলি, একটা প্রধানমন্ত্রী তো 35-36টা জায়গা থেকে বিভিন্ন সোর্সে খবর আসবে, জেনারেলি আমরা যা খবর টবর এই জায়গায় রাত্রি 10টা থেকে অন্তত 1 ঘন্টা, অন্তত দেশের মুখ্যমন্ত্রী যা খবর 10টা থেকে 1 ঘন্টা উনি একদম পার্সোনাল সমস্ত খবরাখবর নেবেন, নিয়ে ওনার কাছে ডায়েরি রাখবেন, পরের দিন প্ল্যান হবে। এই হচ্ছে ঘটনা থাকে, অ্যাডমিনিস্ট্রেশন সেইভাবেই চলে। শুধুমাত্র সেক্রেটারি বা বিচারপতিদের উপর নির্ভর করে বা জেনারেলের উপর নির্ভর করে একটা দেশ চলে না। একটু আগে আপনার কিছু কথা আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে হিন্দুদের উপর আক্রমণ নিয়ে, সেই ছবি কিন্তু উঠে আসছে
বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু হিন্দুদের ওপর আক্রমণ চলছে, যারা সংখ্যা লঘু রয়েছেন তাদের ওপর আক্রমণ চলছে এবং সেই তাদের ঘর বাড়ি বা রীতিমতো ভাঙচুর করা হচ্ছে, তাদের ওপর আক্রমণ করা হচ্ছে। এই রকম বিভিন্ন ছবি, টুকরো ছবি কিন্তু উঠে আসছে, যা নিয়ে কিন্তু রীতিমতো একটা বড় প্রশ্ন চিহ্ন, আশঙ্কা দেখা দিয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই ভারত সরকার সেই বিষয়ে নজর রাখছে এবং সে দেশের যে দূতাবাস রয়েছে সেখান থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে যতটা সম্ভব বাড়ির মধ্যে রাখতে এবং নিজেদের যেটা সুরক্ষা, নিজেদের সুরক্ষার জন্য সব রকম ব্যবস্থা করতে। এইখানেই মণিমাদা আমার প্রশ্ন যে আজকে সেখানে যারা রয়েছেন তাদের ভবিষ্যৎটা কি, তাদেরকে মানে ভারতে আনার জন্য কি পরিকল্পনা নিতে পারে সরকার? না, এইভাবে তো ডেকে আনতে পারবে না যে তোমরা ভারতে চলে যাচ্ছে, যেটা শুভেন্দুবাবু যেটা বলেছেন। শুভেন্দুবাবু একজন ডাকসাইটে পলিটিশিয়ান, এইভাবে বলতে পারেন না যে তোমরা এদিকে চলে এসো, আমরা সিএএ দিয়ে দেবো। এটা হয় না। আমাদের ভারতের যে আইন, ভারতের যা ডেমোক্রেটিক অবস্থান, আমাদের আমি ছবিটা আপনাকে একবার দেখতে বলবো, কি ভয়ানক ছবি। মানে যে ছবি কিন্তু রীতিমতো, মানে যেটা আপনি বলছিলেন বারবার করে, সংস্কৃতির ছবি দেখতে পাই, একদম ভিতরে ঢুকে পড়েছে প্রধানমন্ত্রীর ঘরের ভিতরে, এরকম ভাবে শুয়ে যারা কাজ করছে। এটা তো তার রাষ্ট্রীয় সম্পদ, তার ব্যক্তিগত ব্যাপার। রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করছেন যারা, তারা কারা হবেন? তারা রাষ্ট্রের হয়ে আবার স্লোগান দেবেন, এই কথা কে বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করবে নাকি? কোন সভ্য জগৎ বিশ্বাস করবে? আপনি দেশের মানুষের জন্য হাসিনার পদত্যাগ করা উচিত, বুঝলাম উনি করলেন। হাসিনার ত্রুটি মানুষের জন্য করেননি, আপনার দাবি হতে পারে, করতে পারেন। এরপরে গিয়ে আপনি প্রধানমন্ত্রীর দপ্তর বা দেশের সমস্ত সম্পদ নষ্ট করতে আরম্ভ করলেন, এরপরে আপনি বলবেন আপনি দেশবাসী। কি করে হবে? একই লোক দুরকম কথা কি করে বলে? কি করে মানবে মানুষ মানবে নাকি? এই যে এক ভদ্রলোককে দেখলাম হাসছে, এই হাসিটা যদি আমরা ধরে রাখতে পারি, 15 দিন পরে ওনার হাসিটা যদি আরেক রকম ছবি যদি আমরা দেখতে পারতাম, খুব ভালো হতো। ওনার চেহারাটা কোথায় গিয়ে দাঁড়ায়, 15 থেকে 20 দিনের মাথায় ওনার চেহারা গিয়ে। ঘটনাটা এখানে আমরা বাংলাদেশকে নতুন করে দেখছি না। বাংলাদেশের এর আগেও প্রধানমন্ত্রী মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পরেও বাংলাদেশকে আমরা দেখেছি, জিয়াউর রহমানের শাসন ব্যবস্থাও দেখেছি, জিয়াউর রহমানের পরের শাসন ব্যবস্থা আমরা দেখেছি। বাংলাদেশ সম্পর্কে আমরা খবর রাখি না তা না, খবর রাখি, সবই আমরা দেখেছি। আলটিমেটলি যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা অবশ্যই নানাভাবে সমস্ত দেশকেই নাড়া দেবে, বিশ্বের সমস্ত দেশকে। যারা ভাবছে যে আমরা তো অনেক দূরে আছি, ঘটনাটা কিছুই হবে না, যে কোনো দিন যে কোনো দেশেই হতে। সমস্ত বিশ্বের অর্থনীতি ব্যবস্থাটা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, জানেন তো, মানুষের পেটটাই যে আমরা যদি যারা ভগবানে বিশ্বাস করেন তারা বলেন আর কি, বা আমরা যদি বিজ্ঞানকেও বিশ্বাস করি, যে বিজ্ঞান দেখুন কি সুন্দর মানুষের শরীরটা তৈরি করে দিয়েছে, অপূর্ব শরীর তৈরি করে দিয়েছে, কিন্তু পেটটা খালি রেখেছে। এটা রাখলো কেন? কারণ এটা ভরাটের জন্যই তো সমস্ত অর্থনীতির সমস্ত বিষয়টা। কিন্তু কি বিজ্ঞান কত রকম আপনার সঙ্গে চক্রান্তটা করেছে। কারণ এই চক্রান্তের জন্য যদি বিজ্ঞানের উপর আপনি আক্রমণ করতে চান তো বিপদ। তো ঘটনাটা তো গিয়ে দাঁড়িয়েছে এইখানেই, একদম এই জায়গায় তো দাঁড়িয়েছে। দেশটা কোথায় যাচ্ছে দেখো। তুমি তোমার প্রধানমন্ত্রীকে নির্বাচিত করেছো, যেভাবেই হোক নির্বাচিত হয়েছেন, 5 বছর পর্যন্ত অপেক্ষা করো, তুমি কি সংগঠন করো। আওয়ামী লীগের যে সমস্যাটা হবে, যেটা আমি এখন পর্যন্ত যা বুঝতে পারছি, যে দলের ভেতরের একটা অংশই তারা বিপক্ষকে সহায়তা করেছে, কিছু কিছু অংশ। এই যে ওদের যে ছাত্র সংগঠনটা রয়েছে, একটা কোন সংগঠন, একটা বড় সংগঠন কি ছাত্র সংগঠন বলতে পারে কিনা যে গিয়ে গুলি চালাও বা অমুক করো? এ হতে পারে কিনা? এটা মানে অ্যাম্বাসাডার ভর্তি আর্মস নিয়ে ওরা একটা জায়গায় ঢুকে পড়লো যেখানে আন্দোলনকারীরা ছিল, বর্তমান আন্দোলনকারীরা ছিল, ওখানে ফায়ারিং টায়ারিং হয়েছে। এই যে গতকাল রাতে যে 100 জনের উপর মারা গেল, কারা করেছে এগুলি? এই যে সমস্ত বিষয়গুলি যদি আপনি দেখেন, সব তো গত 1.5 দিন ধরে ছাত্রলীগের ব্যাপার তো কমতে কমতে অনেক জায়গায় ছিল, পালিয়ে যাচ্ছে তো সবাই। আওয়ামী লীগের ছাত্রলীগটা প্র্যাকটিক্যালি ছিল না, ওদের আস্তে আস্তে সরেই পড়েছে ওরা, ব্যাপারটা যখন বুঝতে পারছে। এই যে জায়গাটা, এই জায়গাটা তো আসার কথা ছিল না যদি সংগঠন শক্ত থাকতো। এটা তো হয়নি। এখন যে অবস্থাটা দাঁড়াবে, এর আগে আওয়ামী লীগের যে অবস্থাটা দাঁড়াবে, নির্বাচন হয়তো তারা করবেন 6 মাস 8 মাস 1 বছরের ভেতরে হয়তো নির্বাচন করবেন, যে ইন্টারিম পিরিয়ডে যে সরকার হবে। তো ইন্টারিম পিরিয়ডে সরকার হয়ে যদি ওরা আবার কিছুদিন নিজেরাই মনে করেন যে না আমরা থেকে যাবো, ঘটনাটা এরকম যদি হয় আলাদা। কিন্তু এই ইন্টারিম সরকার যদি গভর্নমেন্ট করতে যায়, তাহলে দেখবেন ওই নির্বাচনটা প্রায় একতরফা হয়ে যাবে। একতরফা, এই যে জামাত টামাতদের ওপর থেকে নিষেধাজ্ঞা উজ্জ্ব করে নেওয়া হবে,
যেটা যেটা নিষেধাজ্ঞা জারি হয়েছিল, এই ইন্টারিম গভর্নমেন্ট এসে প্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে তার জামাতের উপর থেকে ইন্টারিম রিল্যাক্সেশন করে দেবে, তাদের দাঁড়ানোর কথা বলবে। বিএনপি নির্বাচনে চলে আসবে, এরশাদের দল ন্যাশনাল আওয়ামী পার্টি, বোধহয় ন্যাশনাল পার্টি যেটা আছে, এটাও চলে আসবে, ইলেকশনের জন্য আসবে। ওরা ছিল, বিএনপি ছিল না, এরা আসবে। যারা বিএনপির রাজনৈতিক নেতারা যারা ইয়েতে জেলে আটক ছিলেন বিভিন্ন করাপশন চার্জে, তারা মুক্তি পাবেন। আস্তে 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 বাংলাদেশটা ওই জায়গায় চলে যাবে, কিছুদিন থাকবেন। সেই ক্ষেত্রে হাসিনা যদি রাজনৈতিকভাবে কারো কাছে আশ্রয় নিয়ে থাকেন, এই মুহূর্তে যেটা নীলবাবু বললেন যে ইন্ডিয়াতে আশ্রয় চাননি বা এরকম ধরনের ইন্ডিয়াতে উনি থাকবেন না, ঘটনাটা থাক, এটাই থাক। এইভাবে ইন্ডিয়া হুট করে রাজনৈতিক আশ্রয় দেবে না, বা ইন্ডিয়ার কাছে উনি রাজনৈতিক আশ্রয় চাইবেনও না। কেন চাইবেন না? কারণ এর আগেও উনি লন্ডনে ছিলেন দীর্ঘদিন, আর ওনার বোন দীর্ঘদিন ওখানকার ন্যাশনালিটি আছে ওনার বোনের, ওখানেই উনি থাকেন। স্বাভাবিকভাবে ওখানেই থাকার চেষ্টা করবেন, এবং দেশের যদি উনি রাজনৈতিক নেত্রী হয়ে থাকেন, সঠিক সংগঠক হয়ে থাকেন, উনি নজর রাখবেন, আবার জায়গায় আসার চেষ্টা করবেন। পদ্ধতিগত পরিবর্তন তো যে কোনো সময় হতে পারে। বাংলাদেশের এই পরিস্থিতি যেটা আছে, তারা বাংলাদেশের নাগরিকরা যদি ভেবে থাকেন যে 15 দিনের ভেতর সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাবে এবং তারা সবকিছু পেয়ে যাবেন, এখন মানে যারা এখন পাওনা গন্ডা মেটাতে হবে খালি। এখন আমরা এই করেছি, আমরাই মানে হাসিনাকে সরিয়েছি, সুতরাং আমাদের এইগুলি দাও। এই যে পাওনা গন্ডা মেটাতে মেটাতেই ইন্টারিম সরকারের দমটা প্রথমেই আটকে যাবে, এই জায়গায় যায়। এটা আমি ভবিষ্যতের কথাটা বলছি, সম্ভাবনা একটা জেগেছে। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যেটা বলছেন, ইন্টারিম সরকারের পরবর্তী পদক্ষেপটা কি হতে পারে? প্রথমত হবে, যদি বুদ্ধিমান হয়ে থাকে, ইমিডিয়েট ইলেকশন করে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে দিতে হবে, ইমিডিয়েট। আর ওরা যদি মনে করেন যে আমরা যে নামগুলি আমি পেয়েছি, একজন দুজন বিচারক আছেন এর ভেতরে, একজন রিজার্ভ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, সবই এই হাসিনারই মনোনীত। ফলে এরা যারা ছিলেন, তারা যদি মানে বাংলাদেশকে আবার রাজনৈতিক পরিবেশে আনতে, যদি আবার হাসিনার মতোই যদি মানে একতরফা নির্বাচন করার চেষ্টা করেন, যে আমরা কাউকে আর নির্বাচন করতে দেব না, বা ওরা কেউ যদি বয়কট করে, হাসিনার দল যদি আবার রাজনৈতিক নির্বাচন বয়কট করেন কোনো একটা ইস্যু ধরে, তাহলে এটা আরেকটা ব্লান্ডার হবে। নির্বাচনে লড়তে হবে, নির্বাচনে লড়, যাই হোক ঘটনা যাই হোক, এটা লড়ুক। না লড়ে রাজনৈতিক অবস্থান যদি না আনেন, এটা তারা তো ডেমোক্রেটিক দেশ বলে তারা দাবি করেন, তো এই জায়গায় দাঁড়িয়ে ইলেকশনটা ইমিডিয়েট করে আসলে মানুষের হাতেই দিয়ে দিতে হবে ক্ষমতা, একদম মানুষের হাতে দিয়ে যাবে। আমি আপনার কাছে এই জায়গায় আসবো, কিন্তু এই মুহূর্তে আপনাদের শোনাবো যে প্রাক্তন সেনাকর্তা মোহন রাও, তার সঙ্গে আমরা টেলিফোন লাইনে কথা বলেছিলাম, তিনি ঠিক এই বিষয়ে কি জানিয়েছেন আমরা সেই বিষয়টা একবার শুনে নেবো। পিসিআরকে রিকোয়েস্ট করবো যদি সেই রেকর্ডেড ফোনটা আমরা একবার চালাতে পারি। দেখুন, বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে সেটা খুব শোচনীয় এবং ভয়াবহ। সাধারণ মানুষের জীবন ওখানে খুব টানাটানিতে হয়ে এসছে, এবং যে পরিস্থিতিটা আজকে ওখানে হয়েছে, এখন যেটা আমরা দেখতে পাচ্ছি এবং খবরে যেটা শোনা যাচ্ছে, ইন্টেল রিপোর্ট যেটা বলছে, এই ইন্টারনাল ডিস্টারবেন্স কিন্তু পুরো হার্ডলাইনার বাংলাদেশি এবং পাকিস্তানের আইএসআই ইন্টেল যেটা, তাদের দুটোরই এখানে মানে ইনভলভমেন্ট দেখা যাচ্ছে, যার জন্য এখন স্টুডেন্ট এডুকেশন থেকে এটা একটা মানে কি বলবো, ধর্মীয় মানে ঘর্ষণটা দেখা যাচ্ছে। মানে এখন যা পরিস্থিতি তৈরি হয়েছে, স্টুডেন্ট আন্দোলন থেকে এটা টোটালি বেরিয়ে গেছে, এবং এর মধ্যে এখন জিহাদি তত্ত্বগুলো পূর্ণভাবে ইনভলভ হয়ে গেছে, যার জন্য এখন বাংলাদেশ মানে কি বলবো, এখন ডাইনামাইটের উপরে বসে আছে। ভয়াবহ পরিস্থিতি যেটা আমরা দেখতে পাচ্ছি, খবরে দেখছি, এবং টিভিতেও দেখা যাচ্ছে। আজকে যে মার্চ ছিল, কারফিউ লাগানো আছে সারা বাংলাদেশে, তার সত্ত্বেও কিন্তু স্টুডেন্টরা মুভ করছে, বাধ্য করছে সেনাকে এবং পুলিশকে যে মানে এই ভিড়টাকে ডিসপার্স করার জন্য, ফোর্স ব্যবহার করার জন্য। এটা একটা আমাদের জন্য, ভারতের জন্য খুবই চিন্তার বিষয়,
কেন কি ওখানে এখনো পোস্ট বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্সের পরে সেখানে অ্যাপ্রক্সিমেট 27% হিন্দু বাঙালি ছিল। আজকে সেখানে সেটা দাঁড়িয়ে আছে প্রায় 7 to 8% মাঝখানে। তো এই ইতিমধ্যেই 20% হিন্দু বাঙালি আইদার ফোর্সিবল কনভার্সন হয়ে গেছে বা তারা ওখান থেকে ভারতে চলে এসেছে। এখনো যারা ওখানে আছেন তাদের জীবন কিন্তু একদম ভয়াবহ পরিস্থিতি। আমি দেখলাম যে ভারত বিরোধী আন্দোলন বাংলাদেশে, ভারত বিরোধী ডাক তোলা হয়েছে বাংলাদেশে, তারই মধ্যে আবার শেখ হাসিনা প্রবেশ করছে ভারতে। তাহলে ভারত সরকারকে তাহলে সমর্থন করছে স্বাভাবিকভাবে। যদি ভারত সরকার নাই জানতো তো সেক্ষেত্রে হাসিনার তো সেখানে ভারতে ঢোকার পসিবল হতো না। তাহলে কি সত্যি সেখানে আড়ালে ভারত সরকার সমর্থন? এটা এখন টোটালি চক্রান্ত, আইএসআই এর মানে ইনভলভমেন্ট পূর্ণভাবে এসে গেছে। তারা আজ থেকে 50 বছর 51 বছর আগে যে 71 লড়াইয়ের পরে যে পাকিস্তানের পরাজয় হয়েছিল, 13 দিনের মাথায় পাকিস্তানি সেনাবাহিনী যে সারেন্ডার করেছিল ইন্ডিয়ান আর্মির সামনে, তো সেই সারেন্ডারটাকে আবার তারা যে পরিস্থিতি ইস্ট পাকিস্তানের সাথে তখনকার যে মুজিবুর রহমানের যে মানে আন্দোলন, সেই আন্দোলনটাকে আবার উত্তাল করা হচ্ছে এবং ওনারই মেয়েকে আজকে মানে বাধ্যতামূলকে ভারতের শরণ নিতে হচ্ছে। তার কারণ হচ্ছে যে পরিস্থিতি এখন ওখানে তৈরি আছে, সে পরিস্থিতি কিন্তু ভয়াবহ এবং যে কোনো সময় এটা একটা ভয়ঙ্কর মানে হিউম্যান ক্রাইসিসের মধ্যে চলে যেতে পারে। কারণ কি আপনি দেখবেন যখনই মানে এই ধরনের আন্দোলন হয় তখন সাধারণ যে জনগণ আছে তাদের কিন্তু প্রাণহানির চান্সেস ম্যাক্সিমাম থাকে। এবং আজকে দেখলে আমরা বাংলাদেশ এখন বিগত যেটা আফগানিস্তানে ঘটেছিল সেটাই কিন্তু আজকে বাংলাদেশে হতে চলেছে। এবং বাংলাদেশ এর আগে যেটা আফগানিস্তানে হয়েছে তার মধ্যেও আইএসআই এর ইনভলভমেন্ট ছিল। এখন আইএসআই দেখছে যে ভারতের সাথে বাংলাদেশের একটা সুসম্পর্ক গড়েছে। এই কটা বছরের মধ্যে যারা স্বাধীনতা সংগ্রামী তাদের বাচ্চাদেরকে যে সংরক্ষণ দেওয়া হচ্ছিল সেটাই নিয়ে আন্দোলন, এবং সেই আন্দোলনের মধ্যে এটা তো নতুন ছিল না, এটা তো দীর্ঘদিন চিরকাল হয়ে আসছে। সেখানকার যারা আমাদের যারা শহীদ হয়েছিলেন এই বাহিনীতে, মুজিবুর রহমানের যে বাহিনী, মুক্তি বাহিনী, তো তাদের পরিবারকে যদি, তাদের পরিবারের বাচ্চাকে যদি সংরক্ষণ দিয়ে তাদেরকে যদি সাপোর্ট করা হচ্ছে, তার পরিবার এবং তার পূর্বপুরুষরা যে বলিদান দিয়েছে রাষ্ট্রকে বানানোর জন্য, এটা তো খুবই একটা খারাপ জায়গায় পৌঁছিয়ে দিয়েছে আজকে আইএসআই এবং বাংলাদেশে প্রেজেন্ট যে জিহাদি তত্ত্বরা, যেগুলোকে শেখ হাসিনা ব্যান করেছিল, কিন্তু এখন যা দেখা যাচ্ছে এখন কিন্তু কন্ট্রোল সিচুয়েশন টোটালি আউট। প্রায় 2 দশক পর আবারও বাংলাদেশে ক্ষমতার ভরকেন্দ্র হয়ে উঠল সেনাবাহিনী। 2007 সালের 11ই জানুয়ারি অশান্ত পরিস্থিতিতে তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈনুদ্দিন আহমেদের প্রত্যক্ষ তৎপরতায় গঠিত হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার। নেতৃত্বে ছিলেন অর্থনীতিবিদ তথা বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর ফখরুদ্দিন আহমদ। এবার জনরোষের জেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্তফা এবং দেশত্যাগের পর সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের পরবর্তী যে ঘোষণা, সেখানে পরিষ্কার জানানো হলো যে 48 ঘন্টার মধ্যে পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এবং তারপর আমরা দেখতে পেলাম তিনি সমস্ত দেশবাসীর কাছে অনুরোধ জানিয়েছেন যাতে আর কোনো রকম হিংসা না হয়, আর কোনো রকম ভাবে যেন ভাঙচুর না হয়। আজকে গোটা দিন আমরা কিন্তু সেই ভাঙচুরের ছবি দেখেছি। আমরা দেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙচুর করা হয়েছে। আমরা দেখেছি যে একেবারে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে ঢুকে পড়ে দুষ্কৃতীরা বা বিক্ষোভকারীরা তারা কিন্তু ঢুকে পড়ে সেখানে কিন্তু দখল নিয়েছে এবং রাষ্ট্রের সম্পদ ধ্বংস করা হয়েছে। গোটা দেশ, গোটা বিশ্ব কিন্তু আজকে এই ছবির সাক্ষী থেকেছে।
এবং যা কিন্তু রীতিমতো নিন্দাজনক। যা দেখতেই পাচ্ছেন সেই সমস্ত ছবি, সেই সমস্ত ছবি কিন্তু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া, সংবাদ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং এই যে ছবি উঠে আসছে তা কিন্তু মোটেই কোনো সুখকর ছবি নয়। যে ছবি দেখে আটকে উঠছেন গোটা বিশ্ব, যে কিভাবে একটা দেশে যে বা কিভাবে এইরকম ভাবে গণ অভ্যুত্থান হতে পারে। আপনাদের জানাবো এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট, তা হলো যে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা, তার বাড়িতে বৈঠক চলছে বাংলাদেশের এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ে। এই মুহূর্তে বৈঠক, এবং সেই বৈঠক থেকে কি উঠে আসে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। ইতিমধ্যেই কিন্তু আপনাদের জানিয়ে রাখবো যে সেখানে কিন্তু বিএসএফ এর আধিকারিকরা রয়েছেন এবং আসাম রাইফেলস এর আধিকারিকরা রয়েছেন, এবং তার সঙ্গে কিন্তু আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে। কিভাবে এই পরিস্থিতি ট্যাকেল করা হবে, সীমান্তে ইতিমধ্যেই কিন্তু কড়া নজরদারি দেওয়া হয়েছে এবং বিএসএফ কে বলা হয়েছে যাতে আরো তারা যেন সর্বক্ষণ এই দিকে নজর রাখেন। আমি মণিময়দার কাছে আরো একবার আসতে চাইবো। মণিময়দা, সীমান্তে এবার নজরদারি আরো কড়াকড়ি করা হলো, কি বলবেন? যে এই এতদিন ধরে যে অনুপ্রবেশ ঘটে যাচ্ছিল, কখনো আমরা দেখছিলাম আগরতলা স্টেশন থেকে কিন্তু বারবার প্রতিদিন প্রায় একই ছবি, যেখানে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঘটছে সেখানে কিন্তু তাদের পাকড়াও করা হচ্ছে, সেই ছবি কিন্তু বদলাচ্ছিল না। এবার কি মনে হয় সেটা বদলাবে নাকি এটা বাড়বে? না, চেষ্টাটা হবে বাড়ানোর চেষ্টা হবে। আমি একটা বিষয় আপনাকে বলি যে ৭১-এর সঙ্গে যদি তুলনা করি আমরা, ৭১-এর সঙ্গে ডিফারেন্স আছে। আমাদের অনেকটা জায়গা কিন্তু কাঁটাতারের বেড়া ৭১-এ ছিল না, একেবারে ওপেন ছিল, ফলে যে জোরদার করে ঢুকে পড়েছিল সব, কিন্তু সেটা এখন পারা একটু মুশকিল। আর আমরা আমাদের সীমান্তরক্ষীরা অনেক বেশি ইকুইপড হয়েছে এখন, ফলে ৭১-এর তুলনায়। তো স্বাভাবিকভাবেই এই ধরনের ঘটনা আটকানোর ক্ষেত্রে যদি আমরা সিনসিয়ারলি করি, আমার এই যে যারা সীমান্ত ক্রস করে যারা বেআইনিভাবে ঢুকছেন, তারা কি করে ঢুকছেন এই প্রশ্ন আমার আছে। কি করে ঢুকেন? আপনি যদি সীমান্ত এলাকায় যদি ঘোরেন, দেখেন, এভাবে তো ঢোকা সম্ভব না। একটা নিজস্ব কোনো গলতি যদি না থাকে, কিভাবে ঢুকছে? ঢোকা অসম্ভব। আরেকটা আছে, যেটা আপনারা হয়তো অনুষ্ঠান শেষ করবেন তার আগে আমার কাছে একটা উদ্বেগের বিষয় রয়ে গেল, যে আমাদের এই দেশ থেকে প্রচুর ছেলে মেয়ে বাংলাদেশে পড়াশোনা করতে যায়, মেডিকেল পড়তে যায়, তারা অনেকেই ফিরে এসেছেন, অনেক ফিরে এসেছেন, আরো কিছু বোধহয় চলে আসবেন। এই মুহূর্তে তাদের নিয়ে কিন্তু আমাদের দুশ্চিন্তা বাড়লো, এবং তাদের এই কোর্সটা যাতে তারা কমপ্লিট করতে পারে বাংলাদেশে না গিয়ে, সেটা যদি ভারত সরকার দেখেন ভালো হবে। পরিস্থিতিটা কিন্তু জটিল, পরিস্থিতি তো খুবই জটিল, এবং এই জটিল পরিস্থিতিতে আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রীর বাসভবন সেখানে কিন্তু এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখবো যে শুরু হয়ে গেছে বৈঠক মুখ্যমন্ত্রীর বাসভবনে। সেই বৈঠককে ঘিরে কি হয়, কারণ সেখানে ইতিমধ্যেই কিন্তু বিএসএফ এর আধিকারিকরা রয়েছেন অন্যান্য সেনা আধিকারিকরা, এবং আপনাদের জানিয়ে রাখবো যে সীমান্তে কিন্তু টহল বাড়ানো হয়েছে, কড়া নজরদারি রয়েছে। আমরা গোটা বিষয়টি নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি টেলিফোন লাইনে যোগদান করছেন। সুপ্রীতি, মুখ্যমন্ত্রীর বাসভবনে যে বৈঠক শুরু হয়েছে, কি আপডেট রয়েছে তোমার কাছে? রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বাড়িতে বাসভবনে শুরু হয়ে গেছে বৈঠক, এবং এই বৈঠকে রাজ্য আধিকারিক থেকে শুরু করে সিআরপিএফ এবং তার সাথে আসাম রাইফেলস এবং তার সাথে কেন্দ্রীয় বাহিনীর সমস্ত কর্তারা উপস্থিত হয়েছে। মুখ্যমন্ত্রী মানিক সাহার বাড়িতে বাসভবনে এই বৈঠক এই মুহূর্তে শুরু হয়ে গেছে বলে একটা খবর পাচ্ছি। ডিজিপি সহ সিআরপিএফ থেকে শুরু করে সমস্ত আধিকারিকরা এই মুহূর্তে উপস্থিত হয়েছে মুখ্যমন্ত্রীর বাসভবনে। ত্রিপুরার সীমান্ত যেহেতু রয়েছে, আর এই সীমান্তকে নিরাপদ রাখা এবং তার সাথে ত্রিপুরার যে আভ্যন্তরীণ পরিস্থিতি, সেই পরিস্থিতিকে একেবারে সুস্থ রাখার জন্য এই বৈঠক শুরু হয়ে গেছে। এই মুহূর্তের যে খবর আমরা পাচ্ছি, তাতে করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পৌরোহিত্য করছেন আজকের বৈঠকে ত্রিপুরাকে কিভাবে সুরক্ষা রাখা যায় এবং কিভাবে ত্রিপুরার পরিবেশ পরিস্থিতিকে আপাতত কন্ট্রোলে রাখা যায়। কারণ যে ছবি এই মুহূর্তে দেখছি আমরা, তাতে
মনে করে যথেষ্ট অগ্নিগর্ভ। তাই রাজ্যের সমস্ত শীর্ষ আধিকারিকদের সতর্ক থাকার জন্য বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। সীমান্তকে যাতে কোনোভাবে হালকা করে নেওয়া না হয়, ইতিমধ্যে হাই অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। আর এই হাই অ্যালার্ট জারির মধ্যে কোনো ভারতীয় কোনো রাজ্যবাসী যাতে এই মুহূর্তে সীমান্তের অন্ততপক্ষে 100 মিটারের মধ্যে প্রবেশ করতে না পারে সে কথাই জানিয়ে দেওয়া হচ্ছে। এবং সমস্ত বিষয় নিয়ে খোঁজ খবর রাখার জন্যই আজকের এই বৈঠক চলছে। মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে শুরু হয়ে গেছে বৈঠক, যে খবর আমরা পাচ্ছি। এবং আজকের বৈঠকে যেহেতু শেখ হাসিনার বিমান অসম রাইফেলসে নেমেছিল, তাই অসম রাইফেলসের সমস্ত যারা রয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং তার সাথে যারা তোমার রয়েছেন রাজ্যের সিআরপিএফ এর যে কমান্ডেন্টরা রয়েছেন, সিআরপিএফ এর কমান্ডেন্ট এবং তার সাথে রয়েছেন আজকে তোমার রাজ্য পুলিশের ডিজি থেকে শুরু করে আইজি থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা প্রত্যেককে সঙ্গে নিয়ে এই বৈঠক চলছে। মুখ্যমন্ত্রী তিনি এই রাজ্যের কিন্তু পুলিশ মন্ত্রী এবং তিনি এই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। তাই রাজ্যের যে আভ্যন্তরীণ পরিবেশ, যে পরিস্থিতি রয়েছে সেই পরিবেশকে নিয়ন্ত্রণে রাখা এবং পরিস্থিতি একেবারে হাতের মধ্যে যাতে থাকে, কোনোভাবে যাতে এই মুহূর্তে কোনো জঙ্গি সংগঠনের প্রবেশ না হয় সেই দিকটাকে মাথায় রাখতে হবে। এবং তার সাথে উত্তর পূর্বের যে জঙ্গি সংগঠনগুলো রয়েছে বহির থেকে শুরু করে যে তোমার এই মুহূর্তের সংগঠনগুলো আমরা জানি যে মাথা কাটা দিচ্ছে, পরিস্থিতিকে কাজে লাগানোর চেষ্টা করছে, তারা যাতে কোনোভাবে কোনো মুহূর্তে যাতে তারা এই মুহূর্তে প্রবেশ করতে না পারে সেই দিকটাকে নিশ্চিত করার জন্যই আজকের এই বৈঠক বলে এখনো পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি। আরো একবার জানিয়ে রাখি, বাংলাদেশের উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বাসভবনে শুরু হয়ে গেছে বৈঠক। বৈঠকে রয়েছে রাজ্যের সমস্ত ঊর্ধ্বতন আধিকারিক থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর বাসভবনে রয়েছেন ইতিমধ্যে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা, কেন্দ্রীয় বাহিনীর কর্তারাও কিন্তু এই বৈঠকে উপস্থিত। তবে বৈঠক থেকে কি বেরিয়ে আসে, কি সিদ্ধান্ত নেওয়া হয় সেটা কিন্তু আমরা জানতে পারবো আরো কিছুটা নজর রাখো সুপ্রীতি। অনেক ধন্যবাদ তোমাকে। সুপ্রীতি মুখার্জি আমাদের প্রতিনিধি কথা বলছিলাম তার সঙ্গে। আপনাদের জানিয়ে রাখবো বাংলাদেশের যে উদ্ভূত পরিস্থিতি, যে উত্তপ্ত পরিস্থিতি তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মানিক সাহার বাড়িতে বৈঠক চলছে। যেভাবে আমরা দেখেছি গত কয়েকদিন ধরে টানা, একেবারে টানা, আমরা সেই খবর বারবার আপনাদেরকে দেখিয়েছি যে সেখানে কিন্তু আগরতলা রেল স্টেশন দিয়ে কখনো কখনো বা একেবারে বর্ডার হয়ে বা অনুপ্রবেশ, সেই অনুপ্রবেশের সময় কিন্তু বহু বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছিল। এবং সেই ছবি যাতে আর না ঘটে, এই মুহূর্তে দাঁড়িয়ে স্পেশালি যাতে আর না ঘটে তার জন্যই কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠক চলছে। বৈঠকে রয়েছেন সেনা আধিকারিকরা রয়েছেন, কেন্দ্রীয় বাহিনীর কর্তারা রয়েছেন, রাজ্য পুলিশ রয়েছেন। এবং এই বিষয়ে কিন্তু আমরা কি আপডেট পাই সেটা আপনাদের সামনে আগামী সময় আমরা অবশ্যই তুলে ধরবো। সুপ্রীতি মুখার্জি সেই আমাদের প্রতিনিধি সেই বিষয়টি তুলে ধরছিলেন। বাংলাদেশের যে পরিস্থিতি, যে উত্তপ্ত পরিস্থিতি তা নিয়ে কিন্তু আমাদের নজর রয়েছে। এবং আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের সঙ্গে স্টুডিওতে সাংবাদিক মণিময় রায় ছিলেন। মণিময় দা, আপনাকে অনেক ধন্যবাদ আজ আমাদের সময় দেওয়ার জন্য। আগামী সময়ে আবারও আপনার সঙ্গে কথা বলবো এবং আপনারাও নজর রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়, যেখানে আমরা কিন্তু প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। এক্সক্লুসিভ ছবি, বাইটস সবকিছু নিয়ে আপনাদের সামনে আমরা আবারও ফিরবো। তবে আপাতত এ পর্যন্তই, সঙ্গে থাকুন।